investigation of those things. তো আমরা এটা আলোচনা করেছিলাম সম্ভবত স্লাইডটা যে আমরা তিন রকমের থ্রেট নিয়ে আলোচনা করেছিলাম। থ্রেট, ইফ ইউ রিমেম্বার, আমি রিপিট করবো না বেশি, বাট ইফ ইউ রিমেম্বার, ইজ এন ফোর্স, ইজ এ ফোর্স। থ্রেট হচ্ছে একটা ফোর্স যেটা নেগেটিভলি ইম্প্যাক্ট করতে পারে। তবে ইম্প্যাক্ট করতে পারবে কি পারবে না তার ডিপেন্ড করতেছে হচ্ছে কি প্রথমত ওয়েদার যেই অ্যাসেটটাকে আমি সেফগার্ড করতে চাচ্ছি এগেইনস্ট দ্যাট ফোর্স, সেই অ্যাসেটটাতে কোনো উইকনেস বা ভালনারেবিলিটি আছে কিনা ওই থ্রেটের জন্য। যদি ভালনারেবিলিটি থাকে, ইট ইজ ভেরি লাইকলি যে ওই অ্যাসেটটা ওইটা দ্বারা ওই থ্রেড দ্বারা ইম্প্যাক্টেড হবে। আরেকটা আমরা রিস্ক অ্যাসেসমেন্টের ক্ষেত্রে প্রবাবিলিটি অফ ইম্প্যাক্ট অর্থাৎ প্রবাবিলিটি অফ অকারেন্স এন্ড ইম্প্যাক্ট অফ অকারেন্স, ওইটা দিয়েও আমরা বুঝতে পারি যে আসলে এই থ্রেটের এগেইনস্ট রিস্কটা কতটুকু, রিস্ক থেকে অনেক বেশি না অনেক কম। সেটা মেজারমেন্টটা আমরা ওই অ্যাসেসমেন্ট দিয়ে করি। বাট আমরা থ্রেটের এই থ্রেটটা তিন টাইপের থ্রেট আলোচনা করেছিলাম গত ক্লাসে: এক্সটার্নাল, ইন্টারনাল, অ্যাডভান্স। এক্সটার্নাল আমরা আলোচনা করেছিলাম বিভিন্ন রকমের যে ম্যালওয়্যার অর্থাৎ যে কোনো রকমের ক্ষতিকারক সফটওয়্যার, এটাকে আমরা বলছি ম্যালওয়্যার। হ্যাঁ, সেখানে আমরা ভাইরাস, র্যানসামওয়্যার, ট্রোজান হর্স আলোচনা করেছিলাম। ট্রোজান হর্সের অ্যানালজিটা আসলে কোথা থেকে আসলে এই নামটা সেটা আলোচনা করেছিলাম। ফিশিং অ্যাটাক কোনটা? ফিশিং অ্যাটাক হচ্ছে গিয়ে যখন কেউ ফিশিং হচ্ছে গিয়ে যখন কেউ একজনের আইডেন্টিটি আরেকজন ইউজ করে অ্যাটাক করে, মানে ক্যামোফ্লেজ। সে আমি এই কয়েকদিন আগে একটা ফোন ছিলাম, আমাকে বলছে যে আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে বাইরে টাকা ট্রান্সফার হয়ে গেছে, তো পুলিশ থেকে থানা থেকে বলছে আমাকে যোগাযোগ করতে হবে। বাট সেই যে সে কি করছে, তার আইডেন্টিটিটা সে আসলে এটা একটা ফ্রড ছিল প্রবাবলি। হ্যাঁ, ইট ওয়াজ এ ফ্রড, ইয়ে কি বলে, ফ্রড একটা এফোর্ট ছিল আর কি, attempt ছিল। তো সে আমাকে বলতেছিল যে আপনার ভেরিফিকেশনের জন্য আপনি এনআইডিটা দেন, এনআইডি নাম্বারটা দেন, আপনার অমুক দেন তমুক দেন। যখন এত কিছু চাচ্ছে তখন আমি ডাউট করেছি যে ইট মাস্ট বি ফ্রড। সে আমার ডাচ বাংলা ব্যাংক অ্যাকাউন্ট, আমি যেটা অপারেট করি না, ওইখান থেকে নাকি 27 লাখ টাকা বাইরে ট্রান্সফার হয়েছে, হ্যাঁ, হুন্ডি করে। তো আর দ্বিতীয় কথা হচ্ছে কি, অ্যাকাউন্ট থেকে হুন্ডি হয় না জেনারেলি। তো অ্যাকাউন্ট থেকে যদি ট্রান্সফারই হয় বাইরে, তাহলে দ্যাট উইল বি আ প্রপার ট্রান্সফার। তো ওই হিসেবে ফ্রড যখন সাসপেক্ট করলাম, তখন যখন জিজ্ঞেস করলাম তখন বোঝা গেল যে আসলে সে কন্টিনিউ করতেছে না ডিসকাশন। তো এই যে জিনিসটা, সে কি করছে, একটা পুলিশ অফিসারের, এসআই এর আইডেন্টিটি ইউজ করে আমাকে কল করতেছে। বাট ওই পুলিশ অফিসারের যদি নাম্বারটা আমার কাছে থাকতো, তাহলে হয়তো আমি বুঝতে পারতাম যে এই নাম্বার ওটা না, বাট ডেফিনেটলি থাকা সম্ভব না। আইডেন্টিটি ইউজ করছে, সো ইট ইজ কাইন্ড অফ আ ফিচিং। বাট অনলাইনে যখন এই ধরনের ফিচিং হয়, একটা আইডেন্টিটি ইউজ করে আরেকজনকে এটাকে রিপ্রেজেন্ট করা হয়, তখন কিন্তু আমরা বলি ফিচিং। সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর কিছুটা আলোচনা করেছিলাম আমরা যে এবং ফিশিং অ্যাটাকের একটা ফিশিং এন্ড স্পুফিং, আর একটা আছে স্পুফিং। সিমিলারলি এটা হয়তো মেসেজিং এর ক্ষেত্রে এই সেম জিনিসটা, যে আমার আইডেন্টিটি থ্রেফট করে যদি কেউ মেসেজিং করে, তখন ওটাকে আমরা বলি স্পুফিং। এটা একটা কথা, স্পুফিং, SPFING, স্পুফিং। এই স্পুফিং, ফিশিং, দেন হচ্ছে গিয়ে স্নিফিং বলে একটা ইয়ে আছে, যে স্নিফিং অর্থাৎ গন্ধ শোকা, অর্থাৎ কাউকে ফলো করা, কাউকে আসলে ইনফরমেশন বের করার চেষ্টা করা। হ্যাঁ, এই ধরনের জিনিসগুলো স্নিফিং, স্পুফিং, ফিশিং, এই ধরনের জিনিসগুলো সাধারণত এখন খুব ওয়াইডলি লেভারেজ করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। এবং এই জায়গায় সোশ্যাল মিডিয়াতে দেখা যায় যে দে গ্যাদার ইনফরমেশন, দে মেক আপ আ প্লট অ্যান্ড ব্যাকগ্রাউন্ড উইচ ইজ মোর বিলিভেবল, উইচ ইজ মোর রিলেটেবল। তো এই অ্যাটাক গুলো করার জন্য তারা আসলে এই ধরনের টুল ইউজ করে। প্লাস সোশ্যাল ইঞ্জিনিয়ারিং আরেকটা দিক আরেক রকমের হয় সেন্সে, সেটা হচ্ছে গিয়ে যে যেখানে যে কাইন্ড অফ মেক আপ আর রং ইমেজ অফ সামওয়ান, যেটা আমরা বলি যে ইয়ে ছড়ানো। আহ, আমরা কি বলে থাকে, আমরা বাবু ক্লাস হচ্ছি, একটু মুখটা ধুয়ে আসবো, 1 মিনিট। সরি। আচ্ছা, আমার ছেলে মাঝে মাঝে চলে আসে। ছোট ছেলে। তো যেটা বলছেন যে এই এই সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এ বেসিক্যালি সোশ্যাল থেকে, সোশ্যাল মিডিয়া থেকে এবং সোশ্যাল ইনফরমেশন নিয়ে এটাকে একটা সোশ্যাল প্লট তৈরি করা, যেটাকে লেভারেজ করে বিভিন্ন অ্যাটাক বা বিভিন্ন ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটি হয়। ডিস্ট্রিবিউটেড ডিনায়াল অফ সার্ভিস, এটা আমরা আলোচনা করেছিলাম যে যতটুকু যে কোনো একটা সার্ভিস প্রোভাইডার প্রোভাইডিং সার্ভার অথবা একটা সিস্টেম অথবা একটা অ্যাপ্লিকেশন অথবা একটা নেটওয়ার্কের নোড, তার একটা ক্যাপাসিটি থাকে যে সে এট এ টাইম এতগুলা কানেকশনকে সার্ভ করতে পারবে। বাট আর্টিফিশিয়ালি ভাইরাস ইউজ করে অথবা কোনো হ্যাকিং করে ওই নোডটাকে, ওই সার্ভারটাকে যদি ওভারওয়েলম করে দেওয়া হয়, তো সে আসলে যতটুকু তার ক্যাপাসিটি আছে সেটাকে এক্সিড করে যাবে। তাহলে কি হবে, জেনুইন ইউজার যারা, যারা ওই সার্ভারে বা সিস্টেমে সার্ভিস নেওয়ার জন্য আসতেছে, তারা আসলে দেখা যাবে যে সার্ভিস পাবে না, তারা ডিনাইড হবে সার্ভিস থেকে।
হ্যাঁ, তারা সার্ভিস থেকে ডিনাইড হবে। এইটাকে, এই ধরনের অ্যাটাককে বলা হচ্ছে ডিনায়াল অফ সার্ভিস অ্যাটাক। আর এইটাই যখন ডিস্ট্রিবিউটেড মডেলে হয়, অর্থাৎ মাল্টিপল সোর্স থেকে হয় অথবা মাল্টিপল হোস্টে এট এ টাইম অ্যাটাক হয়, তখন এটাকে আমরা বলি ডিস্ট্রিবিউটেড ডিনায়াল অফ সার্ভিস, ডিডিওএস। হুম। দেন হচ্ছে ইন্টারনাল থ্রেট সাইড। এটা স্ট্যাটিস্টিক্যালি দেখা গেছে যে এক্সটার্নাল থ্রেটের চেয়ে এক্সটার্নাল থ্রেটের যে ক্ষতির পরিমাণ একটা অর্গানাইজেশনে হয় স্ট্যাটিস্টিক্যালি, ক্লাস এখন আসে না। তুমি খেলো, স্ট্যাটিস্টিক্যালি দেখা গেছে যে এক্সটার্নাল থ্রেট থেকে বিভিন্ন অর্গানাইজেশনের যে টোটাল ক্ষতির পরিমাণ, তার চেয়ে বেশি পরিমাণ ক্ষতি এই পৃথিবীতে হয় হচ্ছে কি ইন্টারনাল থ্রেট। ইন্টারনাল থ্রেটস কি ধরনের? যেখানে ইনসাইডার মিসইউজ অফ অ্যাক্সেস প্রিভিলেজ, একজনের পাসওয়ার্ড আরেকজন ইউজ করছে, এমপ্লয়ি হয়তো একটা রোল থেকে আরেকটা রোলে ট্রান্সফার হয়ে গেছে, বাট তার প্রিভিলেজেস, তার যে রোলের যে প্রিভিলেজ, অ্যাক্সেস গুলো চেঞ্জ করা হয়নি। কমন জিনিস ইন মেনি অর্গানাইজেশন। তখন হয় কি, যে ওই যে ইনফরমেশন গুলা যেটা তার জানা উচিত না, কনফিডেন্সিয়ালিটি, সেটাতে অ্যাক্সেস পেয়ে যায়, তাতে অর্গানাইজেশন ইম্প্যাক্টেড হয় নেগেটিভলি। এটা ছাড়াও অনেক সময় কি হয়, এমপ্লয়ি চলে যাচ্ছে, রিজাইন, তার আমরা ইউজার আইডি পাসওয়ার্ডটা ক্লোজ করি না। হ্যাঁ, কন্ট্রাক্টর, কোনো কারণে কন্ট্রাক্টর হয়তো 2 মাসের জন্য একটা কাজ করতে আসে, 2 মাস হয়ে গেছে, সেই কন্ট্রাক্ট এক্সপায়ার করে গেছে বা চলে গেছে, তার অ্যাক্সেসটাও রেখে দিয়েছি। অনেক সময় কি হয়, পাসওয়ার্ড পলিসি এমন লুজ থাকে যে যে কেউ তার নাম দিয়ে পাসওয়ার্ড রাখে, 1 2 3 পাসওয়ার্ড রাখে, তো যেটা কম্প্রোমাইজ হয়ে যায় খুব ইয়েতে। এই জিনিসগুলো সব হচ্ছে ইনসাইডার ইন্টারনাল থ্রেটস। আর একটা হচ্ছে কি আনইনটেনশনাল, একটা হচ্ছে কি এই ধরনের ভুল বা এই ধরনের পিটফল, এই ধরনের জায়গাকে লেভারেজ করে কেউ ইউজ করে ইন্টেনশনালি। আরেকটা হচ্ছে আনইনটেনশনাল এরর, যেখানে সিস্টেমের, যেটা সিস্টেমের কনফিগারেশন বলতে গেলে এটা ব্যাকগ্রাউন্ডটা বুঝতে হবে যে এখনকার অর্গানাইজেশন, বড় বড় অর্গানাইজেশন, এই ধরনের জিনিসপত্র আসলে মোর ইম্প্যাক্টফুল ইন লার্জ সাইজ বিজনেস। ওখানে কি হয়, ইআরপি যখন ইউজ হয়, ইআরপি ইজ এ হিউজ সিস্টেম, তার বিভিন্ন ডিপার্টমেন্ট, বিভিন্ন ফাংশন, সবটাই ইআরপি তে ইন্টিগ্রেটেড। এরকম একটা সিস্টেমে যখন দেখা যায় যে অপারেট করতে হয় সিস্টেমটাকে, কোম্পানিতে সিস্টেমটাকে যখন অপারেট করতে হয়, তখন দেখা যায় যে এইটার বিজনেসে একটা ইন্টিগ্রেশনের প্রয়োজন হয়। একটা এই ধরনের সিস্টেম অনেক কনফিগারেশন নিয়ে আসে। যেমন আমি যদি আপনাকে এক্সাম্পল দিই, এসএপি, যদি আপনাদের যাদের আইডিয়া আছে যাদের নাই তাদের জন্য বলি। এসএপি ইআরপির কথা শুনেছেন আপনারা, তাই না? এসএপি ইমপ্লিমেন্টেশন করাটা কিন্তু এরকম না যে আমি সিডি করে এসএপি সফটওয়্যারটা নিয়ে আসলাম, ইনস্টল করে দিলাম, কালকে থেকে বিজনেস চলা শুরু করে দিলাম। ইটস নট লাইক দ্যাট। এসএপি লাইক সিস্টেমস বা ওরাকল ই বিজনেস টুল, আরপিএস, এই টাইপের ইআরপি সলিউশন গুলা হয়তো কিনতেও অনেক খরচ হয়, লাইসেন্স কস্ট ইজ ভেরি হাই। বাট তার চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কি, এগুলোকে ইমপ্লিমেন্ট করতে দেখা যায় মিনিমাম 6 মাস থেকে 18 মাস, 24 মাসের প্রজেক্ট লাগে, 1.5 2 বছর লাগে একটা ইআরপি টোটালি ইমপ্লিমেন্ট করতে একটা অর্গানাইজেশন। কেন? কারণ একটা ইআরপি সলিউশন, এই ধরনের বড় বড় এন্টারপ্রাইজ সলিউশন গুলা কামস উইথ লট অফ বিজনেস কনফিগারেশন। বিজনেস কনফিগারেশন লাইক, ইভেন আপনি একটা ধরেন, আপনি এমন একটা বিজনেস করছেন যেখানে কন্টেইনার বেসড প্রোডাক্ট, আপনি কন্টেইনার বেসড প্রোডাক্ট প্রোভাইড করেন বা সেল করেন। কন্টেইনার বেসড প্রোডাক্ট এরকম, যেমন হতে পারে সে বটলড ড্রিঙ্ক আপনি ব্যবহার করেন, বোতলটা ফেরত নিয়ে নেন, তো তো আপনি আসলে সেল করেন ড্রিঙ্কটা, বাট বোতলটা ইজ কন্টেইনার। আপনি হয়তো সিলিন্ডারে গ্যাস বিক্রি করেন, তাহলে সিলিন্ডারটা হচ্ছে একটা কন্টেইনার, তার ভিতরে গ্যাসটা আসলে আপনি বিক্রি করেন, বাট সিলিন্ডারের ইনভেন্টরি মেনটেন করতে হয়, গ্যাসের ইনভেন্টরি কস্টিং করার সময় ডিফারেন্ট একটা মেকানিজম অ্যাপ্লাই করতে হয়। এখন এরকম একটা বিজনেস সিনারিওর জন্য আসলে ইনভয়েসিং, সিওজিএস ক্যালকুলেশন, কক্স ক্যালকুলেশন, কস্ট অফ গুডস ক্যালকুলেশন, ইনভেন্টরি ম্যানেজমেন্ট, এই জিনিসটার জন্য বেস্ট প্র্যাকটিস কি, বেটার প্র্যাকটিস কি, হ্যাঁ, এই জিনিসগুলা এই ধরনের সলিউশন গুলাতে ইনবিল্ট হিসাবে আসে। ইনবিল্ট হিসাবে আসে। এবং তারা কি করে, এই তারা চিন্তা করে এবার রিজন, শুধু যে প্রোডাক্ট টাইপ না, বিজনেস টাইপ না, যে প্রোডাক্ট টাইপ, বিজনেস টাইপে বিভিন্ন রিজিয়নে তার ট্যাক্স স্ট্রাকচার কি, ওই রিজিয়নের কাস্টমস রিকোয়ারমেন্ট কি, ওই রিজিয়নের ইনভেন্টরি রাখার জন্য কোনো রেগুলেটরি বাইন্ডিং আছে কিনা। যেমন আমাদের এখানে ভ্যাট ক্যালকুলেশন অনেক সময় কি হয় যে একটা স্টক একটা প্ল্যান্ট থেকে আরেকটা প্ল্যান্টে মুভ করবে, বা একটা ভাইরাস থেকে একটা ভাইরাসে মুভ করবে, আপনার ভ্যাট চালানো লাগে। তো এই যে রেগুলেশন, এই রেগুলেশনটা হয়তো ইন্ডিয়াতে একই রকম না। তো এসিপি টাইপ সলিউশন গুলা, দে ইনভেস্ট ইন আপডেটিং দ্য সফটওয়্যার কনফিগারেশন, যা প্রতি জিওগ্রাফিতে, প্রতিটা প্রোডাক্ট টাইপের জন্য, প্রতিটা ডিস্ট্রিবিউশন চ্যানেল টাইপের জন্য কি ধরনের প্রসেস হবে, কি ধরনের রুলস হবে, কি ধরনের ইনভয়েসিং হবে, ডিসকাউন্ট সিস্টেম কত 8 রকমের ডিসকাউন্ট সিস্টেম দিতে পারেন। এই জিনিসগুলো আবার আমার বিজনেসে সব যে একদম ওভাবেই হবে তা না, আমাকে ওই অপশন গুলো কনফিগার করতে হবে। এক্স্যাক্টলি আমি ডিসকাউন্ট, 8 রকমের ডিসকাউন্ট আমাকে অফার করতেছে ইন্ডাস্ট্রির জন্য,
বাট আমি হয়তো 3 রকমের ডিসকাউন্ট ইউজ করি। একটা ডিসকাউন্ট ইউজ করি প্রোডাক্টের উপরে, ডাইরেক্ট লাইন আইটেমের উপরে। একটা ডিসকাউন্ট ইউজ করি হচ্ছে গিয়ে তার টোটাল বিজনেস ভলিউমের উপরে ট্রেড ডিসকাউন্ট, ক্যালকুলেটেড ডিসকাউন্ট। আরেকটা হচ্ছে আরবিট্রারি ডিসকাউন্ট করি টোটাল হয়ে যাওয়ার পরে তার নিচে, এবং ডিসকাউন্টটা দেওয়ার পরে ট্যাক্স ক্যালকুলেশন হবে। এই যে তিনটা আমি সিলেক্ট করব, এই তিনটা আমার বিজনেসের জন্য এই সফটওয়্যারটাকে কনফিগার করতে হবে, তাই না? এই কনফিগারেশন গুলো, এই ম্যাপিং গুলাতে শুধু সফটওয়্যার ম্যাপিং না, আবার প্রসেস চেঞ্জ করতে হয় কিছু কিছু ক্ষেত্রে। আমরা যেভাবে বিজনেস করতেছিলাম সফটওয়্যার ইমপ্লিমেন্ট করার আগে, বিজনেসে কিছু প্রসেস সফটওয়্যার অনুযায়ী চেঞ্জ করতেছি। তো এই জন্য অনেক টাইম লাগে এগুলি বুঝতে। নাও হোয়াট ইজ দ্য রিলেভেন্স উইথ আওয়ার ডিসকাশন? এই আনইনটেনশনাল এররের মধ্যে এই যে মিসকনফিগার্ড সিস্টেম একটা এক্সাম্পল আছে। এই ধরনের একটা ইআরপি সিস্টেম, অথবা একটা কোর ব্যাংকিং সিস্টেম, অথবা একটা ইন্স্যুরেন্স ম্যানেজমেন্ট সিস্টেম, এই সিস্টেমে দেখা যাবে যে কনফিগারেশন আছে। এই কনফিগারেশনটা, যে রুল গুলা, সেটা হয়তো কোনো কারণে কোথাও কোথাও ভুল কনফিগার করা হবে। তাহলে কি হবে? ডেটা গুলা সব ডিস্টর্টেড হবে, ডেটার ইন্টিগ্রিটি ইস্যু হবে। তো দ্যাট ইজ হচ্ছে গিয়ে আনইনটেনশনাল এরর। এছাড়া ডাটা এন্ট্রি এরর হতে পারে, ডাটা এন্ট্রি করতে গিয়ে এরর হচ্ছে, ইনভয়েস করতে গিয়ে এরর হচ্ছে। তো এই ধরনের এরর গুলোকে আমরা আনইনটেনশনাল এরর বলি। হ্যাঁ। তো আচ্ছা, সরি, একটু নয়েজ হতে পারে, আমি একটু বাইরে বসে ক্লাস নিচ্ছি, বারান্দায় বসে। তাহলে মাইকিং করে পিছনে বিক্রি করতেছে। বেশ। আচ্ছা। তো চুলা ঠিক করতে অ্যাডভান্স চেক, আমি জানি না আপনাদের শোনা যাচ্ছে কিনা, বাইরে একটা নয়েজ হচ্ছে আর কি, এই জন্য ভাবলাম আপনাদের বলি আর কি। না স্যার, বাইরের নয়েজ আসতেছে না। না, শোনা যাচ্ছে না। দ্যাটস গ্রেট। না, ওই যে হ্যান্ড মাইকে করে চুলা ঠিক করি, চুলা ঠিক করি বলতেছে আর কি, নিচে দিয়ে কেউ বলতে, ওইটাই আর কি বলছে নয়েজ আসতে গেলে। আচ্ছা, গুড গুড, যে আসে না। হ্যাঁ, কোনো অসুবিধা নেই। আচ্ছা, অ্যাডভান্স চেক। অ্যাডভান্স চেক হচ্ছে গিয়ে, এটা আমরা আলোচনা করেছিলাম, অর্থাৎ এগুলো তো সবকটা আলোচনা করে ফেলছিলাম। আচ্ছা, জিরো ডে ভালনারেবিলিটি হচ্ছে গিয়ে প্রতিটা সফটওয়্যার যখন রিলিজ হয়, তখন এই সফটওয়্যারের মধ্যে অনেক সময় কিছু এরর থেকে যায়। সফটওয়্যার তো সব কোম্পানি, মাইক্রোসফট অফিস হোক, আজকে এসএপি ইআরপি হোক, অথবা একটা কাস্টমাইজ সফটওয়্যার হোক, প্রত্যেকটি আসলে ডেভেলপ, প্রত্যেকটার পিছনেই একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং টিম থাকে, তারা আর্কিটেক্ট করে, তারা বিভিন্ন জিনিস প্ল্যান করে, ডেভেলপ করে, টেস্ট করে। আপনারা ওই দিন কোশ্চেন করেছেন কেউ কেউ যে টেস্ট যদি করে তাহলে সেই এরর থেকে যাবে না। আসলে যতই টেস্ট করুক, তারপর এটা 100% এক্সস্টিভ হতে পারে না, বিকজ একটা সফটওয়্যার ইজ এ হিউজ ডেভেলপমেন্ট ওয়ার্ক। এর আম, এত শাখা প্রশাখা, এত অংশ থাকে। তো এইটা আস্তে আস্তে রিয়ালাইজ করা হয় যে যখন এরর থাকে বা যে কোনো ফল্ট থাকে সফটওয়্যার ভিতরে, এটা আস্তে আস্তে এটা সারফেস হতে থাকে। বাট বেসিক ফল্ট গুলো সব আগেই টেস্টিং এ বের হয়ে আসে। বাট তারপরেও কিছু কিছু কন্টেক্সচুয়াল এরর, যেগুলি পার্টিকুলার একটা সিকোয়েন্সে, পার্টিকুলার একটা কন্টেক্সটে গিয়ে এররটা হচ্ছে, সবসময় হচ্ছে না। ওই কন্টেক্সটটা হয়তো টেস্টিং এর সিনারিওর ভিতরে ছিল না, যেটা একটা কোম্পানির এক ধরনের ট্রানজাকশন করতে গিয়ে ওই কন্টেক্সটটা তৈরি হয়েছে, তখন দেখা যাচ্ছে যে ওই এররটা সার্ফেস করলো। তো এই ধরনের এরর যেগুলো সফটওয়্যার রিলিজের সময় থেকে যায়, সেটাকে বলে জিরো ডে ভালনারেবিলিটি। জিরো ডে ভালনারেবিলিটি অর্থাৎ সফটওয়্যার একদিন ইউজ করার আগেই যে ভালনারেবিলিটি নিয়ে জন্ম হয়েছে। হ্যাঁ, এটা জন্মগত খুঁত আর কি। তো এইটাকে পরবর্তীতে প্যাচিং করা হয়, পরবর্তীতে এগুলিকে কারেক্ট করা হয়, এগুলিকে প্যাচিং বলে, সফটওয়্যার প্যাচ। এই সফটওয়্যার প্যাচিং করা হয়। আর আরেকটা হচ্ছে কি, যেমন অ্যাডভান্স পারসিস্টেন্ট থ্রেট, এগুলো হচ্ছে কি যখন খুব লং টাইম একটা থ্রেট রয়ে যাচ্ছে, বাট যে কোনো কারণেই ইট ইজ বিং ভেরি ডিফিকাল্ট টু আইডেন্টিফাই অ্যান্ড অ্যাড্রেস হচ্ছে। ওইটাকে আইডেন্টিফাই করাও ডিফিকাল্ট হচ্ছে, এবং ওইটাকে অ্যাড্রেস করা, কারেক্ট করা ডিফিকাল্ট হচ্ছে। সে হতে পারে ডিউ টু কস্ট, হতে পারে ঠিক সলিউশনটা এখন খুঁজে পাওয়া যাচ্ছে না, হতে পারে দের ইজ এন ইমপ্লিমেন্টেশন চ্যালেঞ্জ। বাট যে কোনো কারণেই হোক, এটা পারসিস্ট করে যাচ্ছে থ্রেটটা, অ্যাডভান্স থ্রেট, এবং পারসিস্ট করে যাচ্ছে লম্বা একটা সময় ধরে। তো তখন এটাকে বলা হয় অ্যাডভান্স পারসিস্টেন্ট থ্রেট, এটিপি। তো এইগুলো হচ্ছে গিয়ে এক্সটার্নাল, ইন্টারনাল এবং অ্যাডভান্স। এইবার আসি, এইটা বোধহয় গতদিন আলোচনা করেছি কিনা, গতদিন কি এটা আলোচনা করেছিলাম? আমরা কোন পর্যন্ত আলোচনা করছি আমি একটু বোধহয় ভুলে গেছি। একটু বলতে পারবেন, এটা কি প্রিভেন্টিভ কন্ট্রোল, স্যার, ডিটেকটিভ কন্ট্রোল, কারেক্টিভ কন্ট্রোল, এটা নিয়ে কথা হয়েছিল স্যার, সিকিউরিটি লজিক্যাল একটা, ডিফেন্স। ফিজিক্যাল একটা, সেগুলো তো আলোচনা করেছিলাম আমরা। স্যার, সিকিউরিটি ডিফেন্স মেকানিজমটা শেষ স্লাইড ছিল গত গত ক্লাসের। এটাই, আহ এটা এই- আচ্ছা, এইটা ছিল স্যার, এইটা কোনটা? শেষ এইটা ছিল। এইটা শেষ স্লাইড এইটা ছিল ছিল। স্যার। ও, এইটা খুব আলোচনা করেছিলাম না? জি ওকে, স্যার। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আচ্ছা, তারপর আমি জাস্ট একটু কুইকলি টাচ করে যাই যে সিকিউরিটি, যেহেতু আমরা ভালনারেবিলিটি থ্রেট নিয়ে আলোচনা করেছি, সেটা থেকে অনেক সময় থ্রেট থেকে প্রিভেনশনের জন্য দেয়ার আর প্রিভেন্টিভ কন্ট্রোলস, এবং থ্রেট যে যখন অ্যাটাক হয়, তখন এটা ডিটেক্ট করাটা খুব ইম্পর্টেন্ট বিফোর উই ক্যান কারেক্ট।
বা এটাকে অ্যাড্রেস করার জন্য ডিটেক্ট করাটা খুব ইম্পর্টেন্ট। ম্যাক্সিমাম সিকিউরিটি থ্রেটস আসলে খুব ইম্প্যাক্ট করে বিকজ দে রিমেন আনডিটেক্টেড ফর সাম টাইম। অনেক সময় দেখা যায় যে প্রত্যেকেই, যেমন আমরা র্যানসম ওয়্যার আগে যখন আলোচনা করেছিলাম, এই ধরনের র্যানসম অ্যাটাকের আগে আসলে অনেকগুলো ইন্ডিকেশন থাকে। দেখা যায় কেউ একজন, কারণ কি সব জায়গায় র্যানসম ওয়্যার দিয়ে অ্যাটাক করে আমি র্যানসম চেয়ে লাভ হবে না, খারাপ মানুষদের কথা বলতেছি, যারা হ্যাকার যারা এই করছে তারা তো অ্যাট্রাকটিভ স্পেস খুঁজবে। সেটার জন্য তাকে তো আসলে স্টাডি করতে হয়, তাকে আসলে সিস্টেমটাকে অ্যাক্সেস করতে হয় আনঅথরাইজড ভাবে, ইভ্যালুয়েট করতে হয়, দেন দে ডিসাইড যে হ্যাঁ এখানে অনেক ভ্যালুয়েবল ডেটা আছে, এখানে ডেটাবেসটা অনেক বড়, নিশ্চয়ই এরা খুব ডিপেন্ডেন্ট এটার উপরে, এইখানে আমি ডাটাটাকে ক্যাপচার করে এটাকে আমি র্যানসম চাচ্ছি বা র্যানসম ওয়্যার অ্যাপ্লাই করতেছি। তো এই যে স্টাডি করার যে আগের যে অ্যাক্সেস গুলা, এগুলো সব আনডিটেক্টেড থাকে বলে র্যানসম ওয়্যার অ্যাটাক করতে পারে। তো এই জন্য প্রিভেন্টিভ কন্ট্রোল খুব ইম্পর্টেন্ট এবং ডিটেকটিভ কন্ট্রোল খুব ইম্পর্টেন্ট। প্রথমত হচ্ছে কি প্রিভেন্টিভ, আমি ঢুকতেই দিব না, আমি অ্যাটাক হতেই দিব না। আর হচ্ছে ডিটেকটিভ, যদি এটার কোনো ধরনের কোনো এমন অ্যানোমালিস তৈরি হয় যাতে আগে ডিটেক্ট করতে পারি। আর কারেক্টিভ কন্ট্রোল হচ্ছে কি, যে আমি যদি, আমার যদি কোনো ক্ষতি হয়েই যায় কোনো থ্রেটের ফলে, যদি কোনো ক্ষতি হয়েই যায়, সেই ক্ষতি থেকে যাতে আমি তাড়াতাড়ি এটাকে রিকভার করতে পারি, টু দ্য লাস্ট স্টেজ যাতে রিকভার করতে পারি, সেটার জন্য আমার ব্যাকআপ সিস্টেম, ডিজাস্টার রিকভারি প্ল্যান, এই জিনিসটা থাকবে। আর আপনারা নিশ্চয়ই শুনেছেন এর আগে বিজনেস কন্টিনিউটি প্ল্যান, একটা প্ল্যান, আর একটা হচ্ছে ডিজাস্টার রিকভারি প্ল্যান। বিজনেস কন্টিনিউটি প্ল্যান হচ্ছে কি, যখন কোনো ডিজাস্টার হয়, কোনো থ্রেট অ্যাটাক করে এবং বিজনেস ডিসরাপ্টেড হয়, ওই রকম সিচুয়েশনে যাতে আমরা মিনিমাম ক্যাপাসিটিতে, এটাকে বলে স্কেলেটন ক্যাপাসিটি বা ক্রিটিক্যাল ক্যাপাসিটি, ক্রিটিক্যাল বিজনেস গুলা যাতে আমরা রান করতে পারি, এই জন্য এনাফ ব্যাকআপ রাখা, ব্যাকআপ সিস্টেম রাখা, ফেল ওভার সিস্টেম রাখা, ব্যাকআপ নেটওয়ার্ক কানেকশন রাখা, সুতরাং আমরা যাতে এই জিনিসটা, ডিজাস্টার সিচুয়েশনে যাতে বিজনেসটা কন্টিনিউ করতে পারি মিনিমাম ক্যাপাসিটিতে, এই জন্য বলি আমরা বিজনেস কন্টিনিউটি প্ল্যান। আর ডিজাস্টার রিকভারি প্ল্যান অন দা আদার হ্যান্ড হচ্ছে গিয়ে, যখন ডিজাস্টার হয়ে গেল, ইম্প্যাক্ট হয়েছে, আই লস্ট ডেটা, সিস্টেম গট ড্যামেজ, ওইখান থেকে আমি কত তাড়াতাড়ি রিকভারি করতে পারবো, বিজনেস অ্যাজ ইউজুয়াল ব্যাক ব্যাক করতে পারবো, ওইটাকে বলি আমরা ডিআরপি বা ডিজাস্টার রিকভারি প্ল্যান। তো এই ব্যাকআপ সিস্টেম এন্ড ডিজাস্টার রিকভারি প্ল্যান আর কারেক্টিভ মেজার্স ইন ইন রিগার্ডস টু, যদি কোনো ডিজাস্টার হিট করে, কোনো থ্রেট যদি হিট করে, সেটা থেকে কত তাড়াতাড়ি রিকভার করতে পারবো। এন্ড প্যাচ ম্যানেজমেন্ট টু অ্যাড্রেস ভালনারেবিলিটি, আমার যখন কোনো ভালনারেবিলিটি বের হলো, হুম, তখন আমার ওই ভালনারেবিলিটিটাকে, সফটওয়্যারটাকে ফিক্স করার জন্য উই নিড টু প্যাচ দ্য সফটওয়্যার, বলে প্যাচ ম্যানেজমেন্ট। এইটারও একটা ম্যানেজার, স্পেশালি এই ধরনের বড় বড় সিস্টেমে, যিনি এসএপির কথা বললাম, এসএপির প্যাচ ম্যানেজমেন্ট ইজ আ হিউজ ওয়ার্ক। ওখানে মানে আমি আগে নিজেই কাজটা করতাম, একসময় আই ওয়াজ এসিপি অ্যাডমিনিস্ট্রেটর, এসিপি কাজ ছিলাম আমি কয়েকটা কান্ট্রির জন্য, এরকম প্যাচ ম্যানেজমেন্ট করতাম। এই প্যাচ ম্যানেজমেন্ট ইটসেলফ, ইউ ক্যানট ইমাজিন, মানে কোনটার পরে কোনটা করতে হবে, বিকজ প্যাচ ম্যানেজমেন্ট মানে কি, সফটওয়্যারের ভিতরে সে আরেকটা কোড, সফটওয়্যার কোড প্রোগ্রামিং ইনজেক্ট করে ওই যে ভালনারেবিলিটি আছে ওটাকে ফিক্স করছে। তো দেখা যাচ্ছে আমি, আমার আগে 1 2 3 4 5 6, 1 A 1 B 1 C, 2 A 2 B 2 C এরকম আছে, তো আমি 1 C এর আগে 2 A করে ফেললাম, তাহলে সফটওয়্যার উল্টা কাজ করা বন্ধ করে দিবে। এরকম একটা ব্যাপার, কারণ হচ্ছে কি, যদি সিকোয়েন্স ঠিক না থাকে, যদি প্যাচ ম্যানেজমেন্টের প্রথমত সিকোয়েন্স, কিছু নিয়ম আছে, কিছু জিনিস আছে, প্যাচ করতে গেলে সফটওয়্যারটা তো একটা রানিং সফটওয়্যার, হয়তো একটা অংশ অফ করে নিয়ে দেন প্যাচিং করতে হবে, সেই প্যাচ ম্যানেজমেন্ট ইটসেলফ ইজ আ ভেরি সফিস্টিকেটেড টাস্ক, সব ফর লার্জ অ্যাপ্লিকেশন। এটি হচ্ছে কি আরেকটা কারেক্টিভ কন্ট্রোল, প্যাচ ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যাড্রেসিং ভালনারেবিলিটিস। ওকে, এবার আসি হচ্ছে গিয়ে অ্যাক্সেস কন্ট্রোল। অ্যাক্সেস কন্ট্রোল দুই রকমের ডেফিনেটলি। উই নিড, সোহাইল, বাবা তুমি পড়ে যাবে, তা গাছটা নষ্ট হবে, তুমি এদিকে আসো, এদিকে আসো, গাছটা নষ্ট হচ্ছে। ওকে, যেটা বলছেন যে অ্যাক্সেস কন্ট্রোল তাহলে দুই ধরনের, একটা হচ্ছে কি লজিক্যাল অ্যাক্সেস, আর একটা হচ্ছে কি ফিজিক্যাল অ্যাক্সেস। ফিজিক্যাল অ্যাক্সেস ইজ ইজি টু আন্ডারস্ট্যান্ড, যে আমি কোনো একটা সিস্টেম, কোনো একটা ডেটা সেন্টার, কোনো একটা সার্ভার, নেটওয়ার্ককে ফিজিক্যালি অ্যাক্সেস করবো, এবং ফিজিক্যালি অ্যাক্সেস করে যাতে ক্ষতি না হয়, কোনো সমস্যা না হয়, সেটার জন্য আমরা ওখানে অ্যাক্সেস কন্ট্রোল আমরা কি করি, বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট দিয়ে অ্যাক্সেস কন্ট্রোল করি, আমরা অনেক সময় কার্ড দিয়ে অ্যাক্সেস করি, আইডি কার্ড দিয়ে অ্যাক্সেস কন্ট্রোল করি, তাই না? অনেক সময় রেটিনা স্ক্যান করি, সিকিউরিটি ক্যামেরা ইনস্টল করি। দিস আর অল ফিজিক্যাল অ্যাক্সেস কন্ট্রোল করার মেকানিজম, ফিজিক্যাল অ্যাক্সেস কন্ট্রোল করার মেকানিজম। কিন্তু এইটা ইজ ইজিয়ার, বাট যে কোনো সিস্টেমে, আইটি সিস্টেমে আমরা যদি লজিক্যালি অ্যাক্সেস করতে চাই, অর্থাৎ নেটওয়ার্কের থ্রু দিয়ে অ্যাক্সেস করতে চাই,
যদি আমরা কম্পিউটারের থ্রু দিয়ে অ্যাক্সেস করতে চাই, রিমোটলি অ্যাক্সেস করতে চাই, তাহলে ওখানেও তো অ্যাক্সেস কন্ট্রোল করা লাগে। হ্যাঁ, ওখানে ফিজিক্যালি না, আমি কম্পিউটারের থ্রু দিয়ে অ্যাক্সেস করছি। দ্যাট ইজ মোর কমপ্লিকেটেড, নট অ্যাজ সিম্পল অ্যাজ ফিজিক্যাল অ্যাক্সেস কন্ট্রোল। ওই কমপ্লিকেটেডটা কেন? কারণ হচ্ছে it depends on the sensitivity of the system first of all. এই যে vulnerability আমি বলছিলাম, যেটা মোর ভ্যালুয়েবল, দ্যাট ইজ মোর ভালনারেবল। কারণ হচ্ছে কি, ওইখানে অ্যাটাক করার, ওখানে মিসঅ্যাপ্লিকেশন করার মানুষ আরো সুযোগ খুঁজবে। তো আমার যদি খুব সফিস্টিকেটেড, খুব ভালনারেবল সিস্টেম হয়, খুব ভ্যালুয়েবল সিস্টেম, যেমন হচ্ছে গিয়ে ব্যাংকিং অ্যাপ্লিকেশন, সে ব্যাংকিং অ্যাপ্লিকেশনে ঢুকতে গেলে আমার নিশ্চয়ই লজিক্যাল অ্যাক্সেস কন্ট্রোল অনেক স্ট্রিনজেন্ট হতে হবে, কম্পেয়ার টু একটা টিকেটিং সিস্টেম, কম্পেয়ার টু আমার যে কোনো একটা, হয়তো আমি এক জায়গায় একটা লাইব্রেরি বই পড়ি, এই বইটাকে প্রোটেক্ট করার জন্য, বই পড়া আমি আনঅথরাইজ ভাবে যাতে পড়তে না পারি সেটা প্রোটেক্ট করা, ভার্সেস আমি আনঅথরাইজ ভাবে যাতে ব্যাংকিং ট্রানজাকশন করতে না পারি, নিশ্চয়ই দুইটার মধ্যে পার্থক্য আছে, তাই না? So, এই যে সেন্সিটিভিটি এবং নিড অনুযায়ী এই লজিক্যাল অ্যাক্সেস কন্ট্রোলের কমপ্লেক্সিটিটা ডিপেন্ড করে। আমরা এখন দেখবেন কমন, এটা আগে কমন ছিল না, আগে একটা সময় ছিল যে শুধুমাত্র খুব সফিস্টিকেটেড সিস্টেমে উই ইউজ টু হ্যাভ দিস মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন। মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন কি, কে বলতে পারবেন? কোন আইডিয়া মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন কি জিনিস? কোন এক্সাম্পল বা জিনিসটা কি? স্যার এটা কি টু ফ্যাক্টর অথেন্টিকেশন? টু ফ্যাক্টর অথেন্টিকেশন ইজ মাল্টি ফ্যাক্টর, মানে টু বলে আমরা টু ফ্যাক্টর অথেন্টিকেশন বলছি, যদি থ্রি হতো এটা মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন। এনিথিং অ্যাবাভ ওয়ান ইজ মাল্টি, রাইট? টু ফ্যাক্টর জি স্যার। অথেন্টিকেশন ইজ এ টাইপ অফ মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন। ওকে, কোনো ক্ষেত্রে যদি একটা রিসার্চ ল্যাবে ঢুকতে হয় ফিজিক্যাল অ্যাক্সেস কন্ট্রোলের জন্য, হতে পারে যে ওখানে আমরা যে মুভিতে দেখি না, যে একটা পাসওয়ার্ড দিচ্ছে, তারপরে রেটিনা স্ক্যান করছে, তারপরে ভয়েস দিচ্ছে, তিনটা মিলে গিয়ে তাকে অ্যাক্সেস দিচ্ছে। হ্যাঁ, সো দ্যাটস অ্যান এক্সাম্পল অফ মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন। লজিক্যাল অ্যাক্সেসের ক্ষেত্রেও আমরা এখন কি করি, একটা ব্যাংকিং অ্যাপ্লিকেশন ইউজ করতে গেলে তখন আমাদের ইউজার নেম পাসওয়ার্ড দিলেই শুধু হয় না, ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার পরে আবার হয়তো একটা ওটিপি দিতে হচ্ছে, আমাকে হয়তো একটা ওটিপি দিতে হচ্ছে, অথবা একটা টোকেন দিতে হচ্ছে। আবার অনেক ক্ষেত্রে টোকেনটা, আপনারা দেখেছেন বোধহয়, গুগল অথেন্টিকেটর ইউজ করেছেন কেউ? দেখবেন গুগলের একটা অ্যাপ্লিকেশন অ্যাপ আছে, গুগল অথেন্টিকেটর। অনেক জি এখন স্যার, মাল্টি অ্যাপ্লিকেশন করেছি। অথেন্টিকেটর থেকে কোড নেয়, এক্সাক্ট। এই গুগল অথেন্টিকেটরকে বলা হচ্ছে কি, একটা টোকেন বলে এটাকে। এই টোকেনটা কি? টোকেনটা হচ্ছে গিয়ে যে এই আমার ডিভাইসে একটা র্যান্ডম নাম্বার জেনারেট হচ্ছে, ঠিক আমি যে জায়গায় অথেন্টিকেশন করব ব্যাংকের, আমার অ্যাক্সেসের যে পোর্টালটা, ওই জায়গায় আমার জন্য একটা পার্টিকুলার নাম্বার কন্টিনিউয়াসলি জেনারেট হচ্ছে, থাকে কাজ করবো। তো এই দুইটা জিনিস ম্যাচ করে কিনা, তার মানে ডু আই হ্যাভ দ্য ফিজিক্যাল ডিভাইস উইথ মি, অথেন্টিকেটিং ডিভাইস ফিজিক্যালি আমার কাছে আসছে না, এটা হচ্ছে একটা কমন টু ফ্যাক্টর অথেন্টিকেশন বা মাল্টিপ্যাক্টর অথেন্টিকেশন একটা ব্যাপার। তো বায়োমেট্রিক, কি কার্ড, ওই যেটা বললাম কার্ড, সিকিউরিটি ক্যামেরা, ফিজিক্যাল অ্যাক্সেস বলছি তো আমি, মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশন। দেন হচ্ছে কি আরেকটা হচ্ছে গিয়ে যে আমরা ওয়াইডলি মাল্টিফ্যাক্টরের সাথে যেটা এখন ইউজ করি সেটা হচ্ছে রোল বেসড অ্যাক্সেস কন্ট্রোল। রোল বেসড অ্যাক্সেস কন্ট্রোলের ফিলোসফিটা হচ্ছে গিয়ে নিড টু হ্যাভ, মানে কোনো, আমরা অনেক সময় ট্রেডিশনালি অনেক অর্গানাইজেশন আগে দেখা যেত যে যে সবচেয়ে সিনিয়র তার সবচেয়ে বেশি অ্যাক্সেস আছে, সবকিছুতে অ্যাক্সেস, সে অ্যাডমিন, সে হয়তো সিইও, সে অ্যাডমিন। অথচ একটা সিইওর কোনো কারণ নাই টু হ্যাভ অ্যাক্সেস টু সে একটা অ্যাকাউন্ট পেয়েবল ট্রানজাকশন কে অ্যাডজাস্ট করা বা রিকনসাইল করার অ্যাক্সেস পাওয়ার জন্য। সে ওই জায়গায় যাবে না, সে রিপোর্ট দেখবে, তাই না? ট্রানজাকশন করবে না, ট্রানজাকশন লেভেল অ্যাক্সেস তার দরকার নাই, কিন্তু আমরা বাই সিনিয়রিটি অ্যাক্সেস সব দিয়ে রাখতাম। এখন যেটা হয় মডার্ন ওয়ার্ল্ডে, বড় বড় অ্যাপ্লিকেশন, বড় অর্গানাইজেশনে, সেখানে উই আর ভেরি স্ট্রিক্ট, যে যার যেটা প্রয়োজন নিড টু হ্যাভ বেসিসে, নিড টু হ্যাভ বেসিসে অ্যাক্সেস প্রোভাইড করা, এইটাকে আমরা বলি হচ্ছে কি রোল বেসড অ্যাক্সেস। তো এখন একটা অর্গানাইজেশনের প্রত্যেকটা ফাংশনের জন্য অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের ভিতরে অ্যাকাউন্টস পেয়েবল যে ক্ষেত্রে তার রিসিভেবলের, তার ডেটার্স দেখার প্রয়োজন হয়, যে অ্যাকাউন্টস রিসিভেবল হ্যান্ডেল করছে তার ফিক্সড অ্যাসেট ধরার প্রয়োজন নাই, যে ফিক্সড অ্যাসেট করছে তার হয়তো ব্যাংক রিকনসিলিয়েশনের প্রয়োজন নাই, সাথে ট্রেজারি করবে। তো এই যে প্রত্যেকটা রোল আলাদা আলাদা করা এবং সেই যে অ্যাক্সেস প্রিভিলেজ গুলাকে কন্ট্রোল করা, এটাকে বলা হচ্ছে রোল বেসড অ্যাক্সেস কন্ট্রোল। তো এইটা হচ্ছে কি আরেকটা প্রিন্সিপাল ফর বেটার লজিক্যাল অ্যাক্সেস কন্ট্রোল। বাট আমরা এখানে যা আলোচনা করলাম এর বাইরেও অনেক রকমের অ্যাক্সেস কন্ট্রোল মেকানিজম আছে, বাট দিজ আর দ্য কমন প্রিন্সিপলস, কমন ফিলোসফিস ইন রিগার্ডস টু লজিক্যাল এন্ড ফিজিক্যাল অ্যাক্সেস কন্ট্রোল। ঠিক আছে?
এবার আমরা আসি সিকিউরিটি ফ্রেমওয়ার্কস এন্ড বেস্ট প্র্যাকটিসেস। এটা হচ্ছে গিয়ে যখন আমরা এই সিকিউরিটি ফ্রেমওয়ার্ক কি জিনিস, ফার্স্ট অফ অল লেটস ডিসকাস ফ্রেমওয়ার্ক কি জিনিস। তো বলতে পারবেন হোয়াট ইজ ফ্রেমওয়ার্ক এন্ড হাউ ডাজ ইট হেল্প? যে কোনো কিছু আমরা বলি না যে একটা ফ্রেমওয়ার্ক ফলো করতে হবে, একটা ফ্রেমওয়ার্ক থাকতে হবে। সে গভর্নমেন্টের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা বলি যে এটা একটা রেগুলেটরি ফ্রেমওয়ার্ক লাগবে। হ্যাঁ, এটা আমরা যদি এই যে রিসেন্টলি একটা জিনিস এনকাউন্টার করলাম যে যে আপনারা জানেন কিনা জানি না, সৌদি গভর্নমেন্ট রিসেন্টলি একটা অ্যানাউন্সমেন্ট দিয়েছে যারা উমরা করতে যাবে বা যারা ভিজিট ভিসায় যাবে সৌদি আরবে, দে মাস্ট হ্যাভ ম্যানেঞ্জাইটিস ভ্যাকসিনেশন। দেখেন ম্যানেঞ্জারিস ভ্যাকসিনেশন হঠাৎ করে এটাকে যখন রিকোয়ার করে দেওয়া হলো তখন মানুষ যখন হুমড়ি খেয়ে পড়তেছে বিভিন্ন হাসপাতালে ম্যানেঞ্জারিস ভ্যাকসিন দিতে হবে না। এইটাকে সে দিয়েছে কি দেয় নাই, এটা তো এয়ারপোর্টে ভেরিফাই করতে পারতে হবে, ঠিক কোভিড ভ্যাকসিনেশনের মতো, ঠিক কোভিড টেস্টের মতো। আগে কোভিড এর সময় এরকম এয়ারপোর্টে কোভিড টেস্ট ভেরিফিকেশন শুরু হয়েছিল, কোভিড টেস্ট করে আসছে কিনা। তখন কি হতো, কোভিড টেস্ট করে ওই টেস্টটা ওই টেস্টটা বাবা এটা ক্রস, ডোন্ট ডু ইট, সব কটা ফুল পড়ে যাচ্ছে। এদিকে আসো, এটা চাকরি পড়ো, ওখানে খেলা দিয়ে। ওকে, যেটা বলছিলাম যে তখন কোভিড টেস্ট করার পরে একজন প্যাসেঞ্জারকে, যে হাসপাতালে কোভিড টেস্ট করছে, সেই হাসপাতাল কি করতে, গভর্নমেন্টের ডিজি হেলথের একটা পোর্টালে সার্টিফিকেটটা আপলোড করে দিত, গ্যারান্টি দিয়েছে হ্যাঁ ওনার কোভিড টেস্ট করা হয়েছে, রেজাল্ট এটা। তখন গভর্নমেন্ট থেকে সেন্ট্রালি এটা কন্ট্রোল করা হবে। এবার যখন ম্যানেজারিস ভ্যাকসিন হয়েছে তখন সবাই যখন ভ্যাকসিন দিচ্ছে তখন এয়ারপোর্টে কার্ডটা ভ্যালিড বলে করবে, কারণ অনেক হেলথ কেয়ার অর্গানাইজেশন আছে ভ্যাকসিন না দিয়ে 500 টাকা দিয়ে নিয়ে বলবে, সার্টিফিকেট দিয়ে দিবে যে হ্যাঁ ভ্যাকসিনেটেড, তাহলে তো পারপাসটা ডিফিট হয়ে যাবে, তাই? তো এইটাকে এখন কন্ট্রোল করা দরকার। সো আই কন্ট্যাক্টেড ডিজি হেলথ রিসেন্টলি। তো তখন ওরা বলছে যে আমরা ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করতেছি, যে কিভাবে এই ভ্যাকসিনেশন নেওয়া হয়েছে কি হয় নাই প্রাইভেট সেক্টর থেকে ভ্যাকসিনেশন দিয়ে গভর্নমেন্ট কি করে এই সার্টিফিকেটটাকে ভ্যালিডেট করবে। এইটা টোটাল একটা নীতিমালা এবং একটা প্রসেস। নীতিমালা হচ্ছে পলিসি লেভেলে, দেন এইটার সাথে যখন আমরা প্রসেস স্ট্যান্ডার্ড সবকিছুকে একসাথে করে ফেলি একটা পার্টিকুলার পারপাস অ্যাচিভ করার জন্য, তখন এটাকে আমরা বলি একটা ফ্রেমওয়ার্ক। যে সবাই এই পার্টিকুলার ফ্রেমওয়ার্কটা ফলো করবে, এই ফ্রেমওয়ার্কে পুরো কাজটা চলবে, তখন এটাকে আমরা বলেছি ফ্রেমওয়ার্ক। ওকে, তো এখন যেমন গভর্নমেন্টের ফ্রেমওয়ার্কটা তৈরি করছে, হোপফুলি হয়তো নেক্সট উইকে ফ্রেমওয়ার্কটা পাবলিশ হবে, দেন অল প্রাইভেট সেক্টর অপারেটর সাথে প্রপারলি ভ্যালিডেট করতে পারবে জিনিসটাকে। এবার আসি এই যে ফ্রেমওয়ার্কের মেইন কাজ কি, উপকারিতা। ফ্রেমওয়ার্কের উপকারিতা হচ্ছে গিয়ে ইট অ্যাক্ট অ্যাজ এ চেকলিস্ট অর উই ক্যান সে গাইড নাম্বার ওয়ান। যে আমি যে একটা ফ্রেমওয়ার্ক আছে যে এক্স্যাক্টলি একটা জিনিস অ্যাচিভ করতে গেলে এটাকে এটা প্রপারলি সিকিউর ভেরিফাইড আসলে ভ্যাকসিন দেওয়া হয়েছে, অথবা আমি ইনফরমেশন সিকিউরিটি ক্ষেত্রে বলি যে এটা এই জায়গা থেকে কমন ভালনারেবিলিটি গুলা চেক করে অ্যাড্রেস করা হয়েছে, মিটিগেট করা হয়েছে। এটা এনশিওর করার এক একজনের কাছে এক একটা স্ট্যান্ডার্ড থাকতে পারে। আমি মনে করতে পারি যে এই 4 ধরনের মেকানিজম ইন প্লেস থাকলে, টেকনোলজি ইন প্লেস থাকলে এটা ইজ ফুল প্রুফ, ইজ গুড সিকিউরিটি। আরেকজন মনে করতে পারে 5 ধরনের লাগবে, আরেকজন মনে করতে পারে না অন্য 4 ধরনের লাগবে, তাই না? এক একজন এক এক রকমের ভাবতে পারে। So, এইটার জন্য একটা কমন ফ্রেমওয়ার্ক যদি থাকে তাহলে সবার জন্য এই মেজারমেন্টের স্ট্যান্ডার্ডটা সেম হয়ে যাবে। এই যে স্ট্যান্ডার্ড, আমরা যে বলি না যে ইভেন আইএসও, শুধু এখানে আইএসও আমি সিকিউরিটি ফ্রেমওয়ার্ক হিসেবে বলছি না, এমনি আমরা যখন বলি আইএসও সার্টিফাইড একটা অর্গানাইজেশন, সিক্স সিগমা ব্ল্যাক বেল্ট একটা অর্গানাইজেশন, এই নামগুলো তো শুনছি আমরা, তাই না? ডান সার্টিফাইড অর্গানাইজেশন, সিএমএমআই লেভেল 3, সিএমএমআই লেভেল 5, এই ধরনের কতগুলো আমরা স্ট্যান্ডার্ডাইজেশন সার্টিফিকেশনের কথা শুনি। আচ্ছা, বলতে পারবেন যে এই এই যে সার্টিফিকেশন গুলা এটা আসলে যখন আমরা শুনি অ্যাজ এ কনজিউমার, অ্যাজ এ ক্লায়েন্ট of some organization, এই ISO 6 sigma, what does that mean for us as client, as consumer? বলেন তো কি মিন করে, এটা হচ্ছে করে কেন ISO? তার মানে হচ্ছে ওনারা কিছু স্ট্যান্ডার্ড মেনটেন করে, যেহেতু আইএসও সার্টিফিকেশন আছে। আইএসও সার্টিফিকেটের জন্য কিছু স্ট্যান্ডার্ড মেনটেন না করলে আইএসও সার্টিফিকেশনটা দেয় না। তার মানে ওই কয়েকটা স্ট্যান্ডার্ড ওনারা মেনটেন করে ওই প্রোডাক্টটা তৈরি করেছে, এর জন্য আর কি আমরা রিলাই করতে পারি অনেক। তাতে আমার লাভ কি, যে আমি প্রোডাক্টের বেটার প্রোডাক্ট পাচ্ছি। কোয়ালিটি, জি স্যার। এক্স্যাক্টলি কোয়ালিটি অফ দ্য প্রোডাক্ট or quality of the service. So it boils down to eventually quality of the product or quality of the service. যখন আমি একটা অর্গানাইজেশন দেখি আইএসও সার্টিফাইড,
একটা নন আইএসও সার্টিফাইড, it is more likely the ISO certified organizationটা will have a consistency in their quality product. See, আমি একটা ওয়ার্ড ইউজ করে ফেলছি, consistency in the quality of product. Consistency in the quality of product. এখন কথা হচ্ছে কি, এটা অ্যাচিভ আসলে আইএসও কি করে হেল্প করে কোয়ালিটি এনশিওর করতে, বা সিক্স সিগমা কি করে? ওরা কি গিয়ে কোয়ালিটি টেস্ট করে প্রোডাক্টের, তারপরে সার্টিফাই করে? না স্যার, না স্যার, ওরা এটা করে না, মানে প্রসেসটা দেখে যে যেই যেমন প্রোডাক্টটা যেখানে তৈরি হচ্ছে ওখানে স্ট্যান্ডার্ড মেনটেন হচ্ছে কিনা, মানে কতটুকু দেয়ার মানে প্রোডাক্টে কতটুকু কোন ম্যাটেরিয়ালটা ইউজ করবে ওইটার স্ট্যান্ডার্ডটা ঠিক ফলো করছে কিনা, এইরকম স্যার আর কি। Okay? আর কারো কোনো ভিউ? থ্যাংক ইউ কপিল। আর কারো কোনো ভিউ? স্যার স্ট্যান্ডার্ড মেনটেন করে কতদিন হলো প্রোডাকশনটা চলে আসতেছে এরকম হতে পারে স্যার। হিস্ট্রিক্যাল অ্যানালাইসিস। ওকে, আর কারো কোনো ভিউ, ডিফারেন্ট ভিউ আছে কিনা? ওকে, লেট মি এক্সপ্লেইন। আচ্ছা, বিএসটিআই নাম শুনেছেন? বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট, শুনেছি স্যার। বিএসটিআই। এই যে বিএসটিআই সিল দেওয়া থাকে, তাই না? জি বিএসটিআই স্যার। সিল কি, এটাও কি একটা কোয়ালিটি অ্যাসুরেন্স না এটা? হ্যাঁ স্যার। এটাও একটা কোয়ালিটি অ্যাসুরেন্স। এগেইন দেখবেন রডের বা সিমেন্টের অ্যাডভার্টাইজমেন্টে আপনারা দেখবেন যে বুয়েট টেস্টেড, বুয়েট সার্টিফাইড বলে। আবার হেলথ কেয়ারে বা বিভিন্ন জিনিসে বলে আইসিডিডিআরবি সার্টিফাইড, আইসিডিডিআরবি থেকে টেস্ট করা, এটা কাজ করে। হ্যাঁ, আবার অনেক সময় দেখবেন কোথাও আছে বিসিএসআইআর সার্টিফাইড, বাংলাদেশ সেন্টার ফর সাইন্টিফিক রিসার্চ ইনস্টিটিউট, বিসিএসআইআর ইনস্টিটিউট অফ রিসার্চ। তো এই যে জিনিসগুলা, যখন আমি বলছি বুয়েট সার্টিফাইড অথবা বলছি বিএসটিআই, বিএসটিআই আর বুয়েট কিভাবে কোয়ালিটি টেস্ট করে? যদি কোয়ালিটি টেস্ট করে, রডের স্ট্রেংথ টেস্ট করবে, বেন্ডিং স্ট্রেংথ, এন্ডিওরেন্স টেস্ট করবে, সেটা কিভাবে করে? সেটা কি ওরা কিভাবে প্রোডাকশন করে কোম্পানি সেটা দেখে এসে করে? আর হিস্ট্রি নিয়ে করে? স্যার এটা তো স্যার না, পোস্ট বুয়েট বা পোস্ট অ্যাসেসমেন্ট। বিএসটিআই আসলে ল্যাবে পোস্ট অ্যাসেসমেন্ট, সেটা হচ্ছে কি তারা ডাইরেক্টলি প্রোডাক্ট নিয়ে করে। বিএসটিআই এর নিয়ম হচ্ছে গিয়ে তারা কি করে, 10টা প্রোডাক্ট, আমি যদি বিএসটিআই সার্টিফিকেট করতে চাই আমার প্রোডাক্টের, আমাকে বিএসটিআই কে 10টা স্যাম্পল সাবমিট করতে হবে। আর বিএসটিআই এর নিয়ম হচ্ছে কি নিজে আবার মার্কেট থেকে 10টা স্যাম্পল কালেক্ট করবে, আমার থেকে না। 20টা স্যাম্পলে যদি ওরা কনসিস্টেন্ট ডিক্লেয়ার্ড যে কোয়ালিটি, সেই ডিক্লেয়ার্ড কোয়ালিটি লেভেল ল্যাবে টেস্ট করে যদি ডিক্লেয়ার্ড কোয়ালিটির সাথে মিল পায়, দে উইল ইস্যু বিএসটিআই সার্টিফিকেট। তার মানে এটা ল্যাব টেস্ট। বুয়েট কি করে, একটা রডের স্ট্রেংথ যদি কেউ বলে যে ভাই এটার স্ট্রেংথ এত, প্রেশার নিতে পারে, এটা একটু টেস্ট করে আপনারা সার্টিফাই করে দেন, তাহলে দে উইল বি সাপ্লাইং দ্য প্রোডাক্ট টু দ্য বুয়েট। বুয়েটে তারা ওটাকে টেস্ট করবে, ল্যাবে টেস্ট করে সার্টিফাই করবে। ওগুলো হচ্ছে প্রোডাক্ট টেস্ট করে প্রোডাক্টের কোয়ালিটি সার্টিফিকেশন, হুইচ ইজ ভেরি ডিফারেন্ট ফ্রম হাউ আইএসও, সিক্স সিগমা আর এই ধরনের সার্টিফিকেশন যেগুলা কিউএমএস সার্টিফিকেশন বলে, কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম, ওটার সার্টিফিকেশন নাম হচ্ছে কিউএমএস সার্টিফিকেশন, কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম। এই কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম সার্টিফিকেশন ইজ ডিফারেন্ট। এবং সেখানে আপনারা যিনি যেটা বলছিলেন, যেমন প্রোডাক্টে যে পরিমাণ ম্যাটেরিয়াল দেওয়ার কথা সেই পরিমাণ ম্যাটেরিয়াল দেওয়া হচ্ছে কিনা, ওটা হচ্ছে কি সেই বুয়েট টেস্টিং, সেই বিএসসিআই টেস্টিং এর দাম মতো, সেটা হচ্ছে ল্যাবে। হ্যাঁ, ওটা হচ্ছে ল্যাবের ব্যাপার। বাট সিক্স সিগমা বা আইএসও, দে ডোন্ট গো অ্যান্ড ইন্সপেক্ট বসে বসে যে প্রোডাক্টের তৈরি করার সময় যে পরিমাণ ম্যাটেরিয়াল কম্পোনেন্ট দেওয়ার কথা দেওয়া হচ্ছে কিনা। ওরা যেটা করে সেটা হচ্ছে কি, দে এনশিওর দ্যাট ইউ হ্যাভ processes and checks and balances and certain standards declared, এবং স্ট্যান্ডার্ড যদি ডেভিয়েশন হয় তাহলে আপনার কি অ্যাকশন হবে, এই সমস্ত প্রসেস গুলা এক নাম্বার হচ্ছে গিয়ে ডকুমেন্টেড আছে। ডকুমেন্টেশন, আইএসও সার্টিফিকেশন, সিক্স সিগমা সব খাতা কলমে করে, প্রোডাক্টের ধারে কাজ দিয়ে যায় না, ক্লায়েন্টের ধারে কাজ দিয়ে যায় না, তারা ডকুমেন্টেশন আছে কিনা প্রথমে দেখে, এক নাম্বার। তারপরে তারপরে সেকেন্ড যেটা, সেটা হচ্ছে ডকুমেন্টেশনটা অ্যাপ্লাইড অবস্থায় আছে কিনা, ফলো করা হচ্ছে কিনা। তার মানে দে উইল গো অ্যান্ড ইন্সপেক্ট অ্যান্ড অডিট লগস, বিভিন্ন লগ। ডকুমেন্টে বলা আছে যে আমরা প্রোডাক্টকে প্রোডাকশন লাইনের মধ্যে থাকা অবস্থায় তিনবার চেক করে প্রত্যেকটা পাস করছে কিনা, প্রত্যেকটা ব্যাচের এগেইনস্টে টিক করব, সিগনেচার করব, টাইম স্ট্যাম্প থাকবে। এবং এর মধ্যে যদি কোনো নন কনফর্মিং প্রোডাক্ট থাকে, কোনো ড্যামেজ প্রোডাক্ট থাকে, সেটাকে আমরা আলাদা রেজিস্টার করব এনসিপিআর এ, নন কনফর্মিং প্রোডাক্ট রেজিস্টারে, ওখানে টাইম স্ট্যাম্প হবে রিসিভের।
এবং সেইটাকে আমরা ডিসপোজ অফ করবো নাকি আমরা ইউজ করবো, ইঞ্জিনিয়ারিং করবো, সেটার একটা নিয়ম আছে, সেটার একটা লগ থাকবে, ডকুমেন্টেশন থাকবে। ওরা এসে দেখবে, আইএসও এসে দেখবে অডিট করার সময়, এক নাম্বার হচ্ছে আপনার প্রসেস ডকুমেন্টেশন আছে কিনা, সব ডকুমেন্টেশন আছে কিনা, সব রকম ভ্যারিয়েশন এক্সহাউস্টিভলি। দুই নাম্বার হচ্ছে কি আপনি মেনটেন করতেছেন কিনা। যদি দেখে যে আপনি মেনটেন করতেছেন আপনার ডকুমেন্টেশন, যে আপনি এভিডেন্স প্রোভাইড করতে পারছেন, ডকুমেন্টারি এভিডেন্স, ইউ হ্যাভ কেপ্ট লগস, ইউ হ্যাভ কেপ্ট রেজিস্টার্স, ইউ হ্যাভ মেনটেন্ড অ্যাজ পার ডকুমেন্টেশন, দেন দে ইস্যু a certificate for 1 year. দেন নেক্সট ইয়ার এসে আবার অডিট করলো যে আপনি এখনো কি কনসিস্টেন্ট করতেছেন কিনা। এইটা হচ্ছে কি আই সার্টিফিকেশন বা সিক্স সিগমা বা এইচএসি। সিক্স সিগমা সাধারণত বলে যে 1 মিলিয়নে একটা প্রোডাক্ট কোয়ালিটি হতে পারে, কিন্তু প্রোডাক্ট না দেখে তারা এটা কি করে বলে? তারা এই জন্য বলে, কেউ যদি সিক্স সিগমা লেভেলের প্রসেস ডকুমেন্টেশন করে এবং সেই লেভেলে কমপ্লাই করে উইথ দ্য ডকুমেন্টেশন, তাহলে ওখানে এরর কারো চোখের অন্তরালে হওয়া সম্ভব না। সেই কারণে দে ক্যান সার্টিফাই দ্য প্রোডাক্ট কোয়ালিটি। এটাকে বলে কিউএমএস, কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম। বোঝা গেছে আইএসও, সিক্স সিগমা বা ইথার সিএমএমআই তারা কিভাবে সার্টিফিকেশন করে প্রোডাক্টের কোয়ালিটি, which is different from বুয়েট, আইসিডিডিআরবি অর বিএসটিআই। বিএসটিআই, বুয়েট এরা এক ধরনের করে, সেটা হচ্ছে ইন ল্যাব। আর এরা হচ্ছে কি কিউএমএস, কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেমের উপরে বেস করে প্রোডাক্টের সার্টিফিকেশন করে বা কোয়ালিটি সার্টিফিকেশন করে। সো আমরা যখন বলতেছি যে কমন ফ্রেমওয়ার্কস, তখন এই কমন ফ্রেমওয়ার্কস এর মধ্যে এই ধরনের কিছু অর্গানাইজেশন আছে আইএসও টাইপের। এছাড়াও কিছু টেকনোলজি অর্গানাইজেশন আছে, দেখবেন আপনারা বলে যে সিই সার্টিফিকেট। সিই দেখবেন আপনি ইলেকট্রনিক যে কোনো ডিভাইস কিনলে, হুম, যেমন আমি এই মোমেন্টে এই ডিভাইসে, হ্যাঁ এটাতেও আছে, আমি জানি না whether you will be able to see it, আমার হাতে একটা জাস্ট একটা কেবল, হ্যাঁ, এই কেবলের মধ্যেও দেখেন এই জায়গায় সিই একটা সিল দেওয়া আছে, তাই না? দেখতে পাচ্ছেন কোথাও? তো এই যে সি, এই যে সিই লেখা, দিস ইজ অলসো সার্টিফিকেশন। এখানে সিই, এই সিইটাও একটা সার্টিফিকেশন, এটাও একটা কোয়ালিটি সার্টিফিকেশন। কিন্তু এটা হচ্ছে কি সেই কিউএমএস টাইপের কোয়ালিটি সার্টিফিকেশন। তো এই যে সার্টিফিকেশন, এই যে সি বা আমার অন্যান্য যে সার্টিফিকেশন, এগুলো হচ্ছে কি এক একটা ফ্রেমওয়ার্ক প্রোভাইড করে যে আমরা যাতে এন্ড টু এন্ড পুরো প্রসেস গুলা একটা পার্টিকুলার স্ট্যান্ডার্ডে মেনটেন করি। যদি মেনটেন করি তাহলে এই প্রোডাক্ট প্রোডাকশনটা কোয়ালিটি হবে। তো এই যে একটা আমি যখন ফ্রেমওয়ার্ক আলোচনা করেছিলাম শুরুতে, তখন আমি বলছিলাম এন্ড টু এন্ড পলিসি, প্রসেস এন্ড স্ট্যান্ডার্ডের কম্বিনেশনে একটা ডিফাইন করে দেওয়া যে এক্স্যাক্টলি কোন জিনিসটা কিভাবে হবে, এটার এক্সেপশন কিভাবে হ্যান্ডেল হবে, এটার ইয়ে কিভাবে, পুরো গভর্নেন্সটা একটা ডকুমেন্টের মধ্যে দিয়ে আনা, এটাকে আমরা বলি হচ্ছে ফ্রেমওয়ার্ক। ঠিক সেরকম একটা, আমরা যেমন ম্যানুফ্যাকচারিং এ বা এতে বললাম প্রোডাক্টের বা সার্ভিসের কোয়ালিটি, ঠিক সেরকম আমার অর্গানাইজেশনের ইনফরমেশন সিস্টেমের সিকিউরিটি, তার যত রকমের ফল্ট থাকতে পারে, এরর থাকতে পারে, ইস্যু হইতে পারে, হ্যাকিং হইতে পারে, ভালনারেবিলিটি থাকতে পারে, সেটাকে চেক এন্ড ব্যালেন্স করা হয়েছে কিনা, এটাকে আসলে প্রপারলি নজরে ভিতরে আছে কিনা, এটার জন্য এই আইএসও একটা ফ্রেমওয়ার্ক আছে, যেটা আইসি 27001 বলা হয়। আইসি 27001। একটু আজান দিচ্ছে, আমরা জাস্ট একটু কমিউনিটির জন্য একটু বলি, হ্যাঁ, আসলে
তখন হয়তো অন্য কোনো সাবজেক্ট যদি পড়ে মানে কমিউনিকেশন থাকলে আর কি ঢুকে যেতে পারবো। কমিউনিকেশন, হ্যাঁ আমিও চেষ্টা করবো আপনাদের হেল্প করার। মানে হুম। আমরা শুরু করে দেবো। আচ্ছা, so এরকম বিভিন্ন ফ্রেমওয়ার্ক আছে। এটা যেমন আমরা আইএসও একটা ফ্রেমওয়ার্ক, এরকম একটা আছে কোভিড, কন্ট্রোল অবজেক্টিভ ইন ইনফরমেশন টেকনোলজি। দেন একটা ফ্রেমওয়ার্ক আছে সফট কোসো, SOFTCOSO। এটা হচ্ছে কি আমেরিকায় পাবলিকলি লিস্টেড যে কোনো কোম্পানিকে এই আইটি সিকিউরিটি ফ্রেমওয়ার্কটা কমপ্লাই করতে হয়। এই ফ্রেমওয়ার্ক গুলাতে কি থাকে? এই ফ্রেমওয়ার্ক গুলাতে আসলে এই সিকিউরিটি রিলেটেড বিভিন্ন ইভেন একটা প্রজেক্ট করতে গেলে, যে কোনো একটা ইনিশিয়েটিভ, যে কোনো চেঞ্জ যদি আইটি সিস্টেমসে করতে হয়, তাহলে সিকিউরিটি কনটেক্সটে কি কি জিনিস তাকে খেয়াল রাখতে হবে, কি কি জিনিস চেকলিস্টের মতো করে দেখতে হবে, এটা একটা ডিফাইন করা জিনিস আছে। যেমন অনেক সময় অপারেশনাল এফিসিয়েন্সি বা সিকিউরিটি এনশিওর করার জন্য ওখানে ইভেন আমি ফর এক্সাম্পল হার্ড ডিস্ক, একটা সার্ভারের হার্ড ডিস্কে 85% ইউজ হয়ে গেছে কিনা সেটা মনিটর করা হবে এভরি উইকে। এটা একটা লগে তৈরি করতে, লগ রাখতে হবে। এবং যদি 85% হয়ে যায়, সেই ক্ষেত্রে তাড়াতাড়ি স্টোরেজ বাড়ানোর জন্য বা ক্লিন করার জন্য ব্যবস্থা নিতে হবে। এখন এই যে ইনস্ট্রাকশনটা, এই যে প্রসেসটা, এই প্রসেসটা ইজ ডকুমেন্টেড উইদিন দ্যাট ফ্রেমওয়ার্ক। সুযোগ অনুযায়ী যদি এটাকে মেনটেন করতে হবে। তো পেনিট্রেশন টেস্ট, পেন টেস্ট বলে এটাকে। পেনিট্রেশন টেস্ট অর্থাৎ আমার সিস্টেম হয়তো সিকিউর করা আছে কিনা, কেউ এটাকে হ্যাক করতে পারবে কিনা, এটা নিজেরাই আগে পেনিট্রেশন টেস্ট করাতে হয়, থার্ড পার্টিকে দিয়ে অথবা নিজেরা, নিজেদের এক্সপার্ট দিয়ে, যে আমার এটাকে আসলে পেনিট্রেট করা যায় কিনা নেটওয়ার্কে। এই টেস্টটা করানো হচ্ছে কিনা এভরি 6 মান্থস, দ্যাট ক্যান বি আ ফ্রেমওয়ার্ক রিকোয়ারমেন্ট। তো এক একটা ফ্রেমওয়ার্ক এক এক ভাবে একই অবজেক্টিভের দিকে কাজ করে, আলটিমেটলি ইনফরমেশন সিস্টেম এনভায়রনমেন্টটাকে সিকিউর করার জন্য। তো দেয়ার আর মাল্টিপল ফ্রেমওয়ার্ক। এখানে আমরা আইএসও একটা যেহেতু উল্লেখ করলাম, এনআইএসটি সাইবার সিকিউরিটি ফ্রেমওয়ার্ক উল্লেখ করলাম, বিকজ এনআইএসটি সাইবার সিকিউরিটি ফ্রেমওয়ার্কটা এখন ক্লাউড সার্ভিসের জন্য অনেক বেশি ইউজ, ভেরি কমন। ওকে, সেই জায়গায় আমরা আসলে আইডেন্টিফাই, প্রটেক্ট, ডিটেক্ট, রেসপন্ড, রিকভার, এই ফেজ গুলাতে, এই চ্যাপ্টার গুলো, বা এটা আইডেন্টিফাই কিভাবে করা হবে, থ্রেট প্রোটেক্ট কিভাবে করা হবে, ডিটেক্ট কিভাবে করা হবে, রেসপন্ড কি করা হবে, এবং যদি হয়ে যায় কোনো আগেতে রিকভারি প্রসেস কি, আমরা কতক্ষণ আগে যেগুলো আলাপ করলাম। তো এইগুলো থেকে একটা ফ্রেমওয়ার্কের এগুলো পার্ট। আর জেনারেলি হচ্ছে গিয়ে এই যে যেটা একটু আগে বললাম যে পেনিট্রেশন টেস্ট, হ্যাঁ, বা ইয়েটা, এরকম কিছু যে রেগুলার সিকিউরিটি অডিট, নিজেদেরকে রেগুলার কিছু সিকিউরিটি অডিট চেকলিস্ট করে একটা অর্গানাইজেশন, ভালো অর্গানাইজেশন সাধারণত রেগুলার কিছু প্র্যাকটিস করে, রেগুলার কিছু সিকিউরিটি অডিট করে নিজেদের জন্য। আর তারপরে হচ্ছে পেনিট্রেশন টেস্টিং করে, হ্যাঁ, যে পেনিট্রেশন টেস্টিং করে যাতে কেউ হ্যাক করতে পারবে কিনা, আসলে কতটুকু বাধার সম্মুখীন হবে, কতটা ইজি বা কতটা ডিফিকাল্ট, পসিবল কিনা, সিকিউর কিনা, এই জিনিসটা চেক করার জন্য পেনিট্রেশন টেস্ট সাধারণত এটা থার্ড পার্টি দিয়ে করানো হয়। সিকিউরিটি অ্যাওয়ারনেস ট্রেনিং ফর এমপ্লয়িজ, ওই যে ইন্টারনাল ইয়েগুলা, সেগুলা ছিল ইন্টারনাল ভলারিটি বা থ্রেট, সেইটার জন্য আমাদের কি করতে হবে, অ্যাওয়ারনেস গ্রো করতে হবে। পাসওয়ার্ড যাতে একজনের চারজনের কাছে শেয়ার না করে, এইচআর বা যে কোনো ডিপার্টমেন্ট যাতে কোনো চেঞ্জ যদি হয় রোলের, সেটাতে আইটি কে ইমিডিয়েটলি ইনফর্ম করে, সিকিউরিটি প্রোফাইল গুলো যাতে আপডেট করা হয়। দিস রিকোয়ার্স ট্রেনিং, সিকিউরিটি অ্যাওয়ারনেস, অ্যান্ড দেন সার্টেন ম্যানেজমেন্ট ওভারসাইট। এই ওয়েতে আসলে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস গুলোকে ইমপ্লিমেন্ট করতে পারি ইন টার্মস অফ সিকিউরিটি। কারো কোনো প্রশ্ন এখন পর্যন্ত? আচ্ছা, আমরা কি একটু একটা ব্রেক নিব না আমাদের? ইয়েস স্যার, একটা একটা ব্রেক আমাদের দিন। ব্রেক নেই 15 মিনিটস এর, তারপরে লেটস গেট ব্যাক। হ্যাঁ, করতে পারবো। Recording stopped. আমি ম্যাথের স্টুডেন্ট, ম্যাথের যে পড়ালেখা আমার এক মাস হয়েছে বেরোছি। আমার সিসি শেষ হওয়া ঠিক 2 মাস আগে আমার
Recording in progress. আমরা শুরু করি না? জি স্যার। জি হ্যাঁ, স্যার। গাছ নষ্ট করো না বাবা। ঠিক আছে, তো আমরা বলছিলাম যে কি প্র্যাকটিস নিয়ে আলোচনা করলাম লাস্টে, যে রেগুলার আপনার সিকিউরিটি অডিট, পেনিট্রেশন টেস্ট, এটা রেগুলার করা, এবং হচ্ছে গিয়ে সিকিউরিটি অ্যাওয়ারনেস ট্রেনিং ফর এমপ্লয়িজ, এটা রেগুলার বেসিসে করা। তো এটা করলে আমাদের আসলে প্রিভেন্টিভ। এছাড়া যে জিনিসটা আছে যে রিস্ক অ্যাসেসমেন্ট, রিস্ক অ্যাসেসমেন্ট হচ্ছে গিয়ে যে কোনো সময় সিকিউরিটি টেস্টিং, এই যে আমরা যখন বললাম যে জিরো ডে ভালনারেবিলিটি হোক, অথবা আহ, কোনো লং স্ট্যান্ডিং কোনো এরর যেটা হয়তো এখনো আনডিটেক্টেড, এরকম কোনো সিচুয়েশন যাতে আমাদেরকে অ্যাডভার্সলি ইফেক্ট করতে না পারে, সেটার জন্য সেটার জন্য আমাদের ভালনারেবিলিটি স্ক্যানিং অ্যান্ড পেনিট্রেশন টেস্টিং, এটা যেমন হচ্ছে একটা কমন সিকিউরিটি টেস্টিং, যে ভালনারেবিলিটি স্ক্যানিং, অর্থাৎ যে কোনো একটা বড় সিস্টেম, যে একটা নেটওয়ার্কে সাধারণত ভালনারেবিলিটি স্ক্যানিংটা বেশি হয়, অথবা একটা বড় ডেটাবেস, বড় একটা ইআরপি সিস্টেম, এই ধরনের সিস্টেমে দেখা যায় যে আমরা একটা ফ্রেমওয়ার্কের মধ্যে একটা ভালনারেবিলিটি টেস্টিং করি, অর্থাৎ এইটার ভিতরে কোনো জায়গায় কোনো লুপহোল রয়ে গেছে কিনা, কোনো জায়গায় কোনো আনচেকড, অনেক সময় কি হয় যে সব জায়গায় সফটওয়্যার যখন একটু টেকনিক্যাল যদি আলাদা, আমি এই জন্য একটু সহজ হয়ে করি, যে সফটওয়্যার ডেভেলপ করা হয় তখন তার বিভিন্ন জায়গায় 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 সিকিউরিটি চেক করা হয় যে সে অথেন্টিকেটেড ইউজার কিনা। একটা পার্টিকুলার মেনু থেকে আপনি আরেকটা মেনুতে যাচ্ছেন, তখনই সফটওয়্যারের যখন প্রোগ্রামার যারা, তারা প্রোগ্রাম করেন যে এই জায়গায় একটা অথেন্টিকেশন চেক, এই জায়গাটা একটা চেক লাগবে, এই জায়গাটা অথেন্টিকেশন করা আছে। অনেক সময় দেখা যায় কোনো কোনো ক্ষেত্রে এই অথেন্টিকেশন চেকটা হয়তো মিস হয়ে গেছে, হয়তো এরকম 150 চেক পয়েন্ট আছে, 150 জায়গায় চেক করার কথা, ওখানে 142টা হয়েছে, 8টাতে মিশে গেছে। বাট তখন কি করতে হয়, এই যে একটা ভালনারেবিলিটি স্ক্যানিং প্রসিডিউর আছে, অর্থাৎ সফটওয়্যারের প্রত্যেকটা মেনু বাই মেনু, মেনু বাই মেনু, ফিল্ড বাই ফিল্ড, যেমন একটা কমন ভালনারেবিলিটি হচ্ছে গিয়ে এটাকে বলে এসকিউএল ইনজেকশন। এসকিউএল ইনজেকশন হচ্ছে গিয়ে যে কোনো ওয়েব বেসড অ্যাপ্লিকেশন, অর্থাৎ যে কোনো একটা ওয়েবসাইট, এন্ড ওয়েবসাইটে কি হয়, আমরা অনেক সময় ফর্ম ফিল আপ করতে বলা হয়, তাহলে কাস্টমার নেম, কাস্টমার ফোন নাম্বার, আপনার ফোন নাম্বার দেন, নাম দেন, এই ফোন নাম্বার নাম দেওয়ার যে জায়গাটা, ফিল্ডটা, এই জায়গায় অনেক হ্যাকাররা কি করে, ওইখানে এসকিউএল কোড, এসকিউএল হচ্ছে স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ, এক ধরনের পার্টিকুলার প্রোগ্রামিং টাইপের একটা ল্যাঙ্গুয়েজ, ওই এসকিউএল কোডটা নামের জায়গায় এসকিউএল একটা প্রোগ্রাম লিখে ওই নামের জায়গায় ফিল আপ করে। এবং যেহেতু এটা একটা সফটওয়্যার, সে যখন একটা কোড পায়, অনেক ক্ষেত্রে কোডটা এক্সিকিউট করে ফেলে, এক্সিকিউট করলে দেখা যায় ওই সিস্টেমের ভিতর থেকে কিছু ইনফরমেশন সেন্ড করে দিচ্ছে, বা কিছু একটা অ্যাকশন ট্রিগার করছে, যেটা আনডিজায়ারেবল, যেটা কিনা আসলে এই সিস্টেমে করা উচিত না, যেটা একটা সিকিউরিটি ইস্যু। এখন এই যে ওয়েব বেসড অ্যাপ্লিকেশন গুলা, এইটাতে ভালনারেবিলিটি স্ক্যান করতে হয়, অর্থাৎ প্রত্যেকটা ফিল্ড বাই ফিল্ড সেখানে কি এসকিউএল ইনজেকশনটা প্রোটেক্ট করা আছে কিনা, দ্যাটস এ ভালনারেবিলিটি স্ক্যানিং। আর পেনিট্রেশন টেস্টিং আমি বললাম যে কোনো একটা নেটওয়ার্কের ক্ষেত্রে যে এর ফায়ারওয়াল আছে বা অন্যান্য প্রোটেক্টিভ সিস্টেম আছে, বাট তারপরেও তাকে পেনিট্রেট করা যাচ্ছে কিনা, হ্যাঁ, এই টেস্টিংটা করতে হয় পিরিয়ডিক্যালি। যেমন যে কোনো আপনি যদি বড় মার্কেট, যে কোনো একটা সিস্টেমে, ধরেন আপনি XYZ বিজনেস, আপনি কোনো একটা বড় মাল্টিন্যাশনাল কোম্পানি বা গ্লোবাল কোম্পানির সাথে সিস্টেম ইন্টিগ্রেশনের কাজ করবেন, আপনার সিস্টেম থেকে তারা কিছু ইনফরমেশন নেবে, তাদের সিস্টেম থেকে আপনি কিছু ইনফরমেশন নেবেন, বিকজ ইউ আর এন্টারিং ইন্টু আ পার্টনারশিপ। দেখা যাবে প্রথম টেস্ট ওরা যেটা বলবে সেটা হচ্ছে পেনিট্রেশন টেস্ট, আপনার সিস্টেমে পেনিট্রেশন টেস্ট করা আছে কিনা, অর্থাৎ হ্যাকাররা কেউ একজন ক্ষতিকারক আপনার সিস্টেম হয়ে পেনিট্রেট করে ওদের সিস্টেমে চলে যেতে পারে কিনা। এই জন্য পেনিট্রেশন টেস্ট ইজ ভেরি কমন এবং খুব ইম্পর্টেন্ট একটা সিকিউরিটি ভালনারেবিলিটি টেস্টিং। অ্যাপ্লিকেশন সিকিউরিটি টেস্টিং, যেখানে কিনা নানান রকমের টেস্ট হয়, নানান লেভেলের। আমি কতদিন একটা মেনশন করেছিলাম যে অনেক ক্ষেত্রে আমরা বলি ইউনিট টেস্টিং, ইন্টিগ্রেশন টেস্টিং, এভাবে করে বলি আমরা, দেন হচ্ছে কি বলি ফাইনালি বলি ইউএটি, ইউজার অ্যাকসেপ্টেন্স টেস্টিং। এছাড়াও অ্যাপ্লিকেশন সিকিউরিটি টেস্টিং এ, যে কোনো অ্যাপ্লিকেশনের সিকিউরিটি টেস্টিং এ দেখা যায় স্ট্যাটিক এন্ড ডাইনামিক অ্যানালাইসিস। এটা হচ্ছে কি এই অ্যাপ্লিকেশনের, এই যে আমি যেমন বললাম যে প্রত্যেকটা ফিল্ডকে চেক করা, যে এসকিউএল ইনজেকশন হচ্ছে কিনা, এটা একটা স্ট্যাটিক অ্যানালাইসিস। প্রত্যেকটা আমি যদি ইনফরমেশন ভিতরে প্রত্যেকটা অ্যাসেট বলি, প্রত্যেকটা ফিল্ডকে, প্রত্যেকটা ইনফরমেশন কে, প্রত্যেকটাকে একটা স্ট্যাটিক অ্যানালাইসিস করা। এট দ্য সেম টাইম আবার আরেক রকম অ্যানালাইসিস হচ্ছে কি ট্রানজাকশন হচ্ছে,
এই ট্রানজাকশনটা যেই জায়গায় ইম্প্যাক্ট করার কথা সেই জায়গায় করছে কিনা, এই ট্রানজাকশনটা করার সময় এটাকে কেউ দেখতে পারে কিনা, ম্যানিপুলেট করতে পারে কিনা, এইটাকে বলা হচ্ছে ডাইনামিক টেস্টিং। অর্থাৎ একটা ট্রানজাকশন অবস্থা, একটা ডাইনামিক অবস্থা, ট্রানজাকশন আর সিচুয়েশনের টেস্টিং করা, এটাকে বলা হচ্ছে ডাইনামিক অ্যানালাইসিস। তো অ্যাপ্লিকেশন সিকিউরিটি টেস্টিং এই দুটো হচ্ছে টাইপ। এছাড়া যেটা বললাম টেস্টিং টাইপ ডিফারেন্ট হতে পারে। ইউএটি, ইউজার অ্যাকসেপ্টেন্স টেস্টিং হচ্ছে কি একদম এন্ড ইউজার দ্বারা টেস্টিং, ইউজার কি ধরনের বিহেভিয়ার করে, কি ধরনের ভেরিয়েবল বিহেভিয়ার বা ভেরিয়েবল ইনপুট দেয় সিস্টেমে, সেই অনুযায়ী সিস্টেমটাকে ঠিক মতো রেসপন্ড করতেছে কিনা, ডিজায়ার্ড রেজাল্ট দিচ্ছে কিনা, ডিজায়ার্ড আউটকাম দিচ্ছে কিনা। সাধারণত ইউএটি কে আরেকটা নামে বলা হয় স্ক্রিপ্টেড টেস্টিং। স্ক্রিপ্টেড টেস্টিং হচ্ছে গিয়ে যে এর প্রত্যেকটা টেস্টিং সিনারিও, যে কোন কোন কনটেক্সটে আমি দেখতে চাই যে সিস্টেমটা আসলে ফুল প্রুফ কিনা, সিস্টেমটা আসলে ঠিক মতো কাজ করছে কিনা, সেগুলোকে আগে থেকে সিনারিও গুলো স্ক্রিপ্টেড করে ফেলা হয়, স্ক্রিপ্ট করে ফেলা হয় যে প্রথমে এই কাজটা করা হবে, তারপরে এই কাজটা করা হবে, তখন এই আউটকামটা দেখা হবে, যে এটা হওয়া উচিত আউটকামটা। সে আমার 2, 3, 4 এই তিনটা সেভ করা হবে। সেভ করার পরে এটা রেজাল্টটা আসলে কত 9 হচ্ছে কিনা, এটা রেজাল্টটা 9, আউটকামটা 9 হওয়ার কথা। যদি 9 হয় উই টিক ইট অফ, হ্যাঁ রেজাল্ট ঠিক আছে। যদি 9 না হয় উই ক্রস, ফেল করছে। এটা হচ্ছে ইউএটি টাইপ টেস্টিং এর একটা পার্টিকুলার প্যাটার্ন, যেটা স্ক্রিপ্টেড হবে, আউটকামটা প্রিডিটারমাইন্ড হবে, জাস্ট ভ্যালিডেট করবে এন্ড ইউজাররা যে আসলে সিস্টেমটা ডিজায়ার্ড আউটকাম দিচ্ছে কিনা, টু দ্য স্ক্রিপ্টেড টেস্টিং। আরেক ধরনের টেস্টিং বললাম হচ্ছে ইউনিট টেস্টিং আর ইন্টিগ্রেশন টেস্টিং। ইউনিট টেস্টিং হচ্ছে কি একটা সফটওয়্যার যখন ডেভেলপ করা হয়, একটা অ্যাপ্লিকেশন, তখন ওর প্রত্যেকটা অংশ আলাদা আলাদা ভাবে তার কাজটা ঠিক মতো করতে পারছে কিনা, ওখানে সিকিউরিটি লুপহোল আছে কিনা, ভালনারেবিলিটি আছে কিনা, ওই জায়গায় ডেটা ঠিক মতো অ্যাকিউরেটলি আউটপুট দেয় কিনা, এগুলো হচ্ছে গিয়ে ওই পার্টিকুলার ইউনিটটা ধরে যখন টেস্টিং করা হয় তখন এটা বলে ইউনিট টেস্টিং। আর ইন্টিগ্রেশন টেস্টিং হচ্ছে কি একটা সফটওয়্যারে তো একটা মডিউল থাকে না, অনেক মডিউল থাকে, অনেক রকম ফাংশনালিটি থাকে, সবকিছু যখন মিলে কাজ করে তখন আরেকবার টেস্টিং করা হয় যে আসলে ইন্টিগ্রেশনে কোনো ইস্যু আছে কিনা। তো দিজ আর কমন সিকিউরিটি টেস্টিং। The vulnerability scanning, penetration testing, unit testing, integration testing, UAT, application security জন্য static and dynamic analysis. তো এগুলো হচ্ছে কি কমন টাইপ অফ টেস্টিং। রিস্ক অ্যাসেসমেন্ট, যেটা আমরা আগে আলোচনা করেছিলাম, ইফ ইউ রিমেম্বার, যে রিস্ক অ্যাসেসমেন্ট আমরা বলছিলাম যে ইম্প্যাক্ট অফ অকারেন্স অ্যান্ড পসিবিলিটি অফ অকারেন্স বা প্রবাবিলিটি অফ অকারেন্স, এই দুইটার কম্বিনেশনে আমরা রিস্কটাকে অ্যাসেস করি। কারণ সব কিছু রিস্ক আসলে একটা সিস্টেমে অনেক রকমের থাকে, কোনোটা ইজ ভেরি ইম্প্যাক্টফুল, কোনোটা ইজ নট সো ইম্প্যাক্টফুল। তো যদি রিস্ক এরকম হয় যে আমার নট সো ইম্প্যাক্টফুল, হ্যাঁ রিস্ক আছে, আমি শুধু শুধু এটা মিটিগেট করার পিছনে অনেক ইনভেস্টমেন্ট করবো না, অনেক ইনভেস্টমেন্ট করবো না। কিন্তু যেটা সিরিয়াস রিস্ক, যেটা পসিবিলিটি অফ হ্যাপেনিং অনেক বেশি এবং হলে ক্ষতির পরিমাণ অনেক বেশি, এরকম রিস্ককে মিটিগেট করার জন্য, অ্যাড্রেস করার জন্য ডেফিনেটলি উইল ইনভেস্ট আ লট, তাই না? তো এই জন্য রিস্কের অ্যাসেসমেন্ট করাটা খুব প্রয়োজন। সব রিস্ক 100% রিস্ক আসলে কখনো মিটিগেট সাধারণত করা হয় না, আনলেস ইট ইজ এ ভেরি সফিস্টিকেটেড, ভেরি হাই টেক একটা সিচুয়েশন, হাই ভ্যালু সিচুয়েশন, যেখানে কোনো রিস্ক মানে জাস্ট সবকিছু ছোট হোক বড় হোক সব অ্যাড্রেস করতে হবে। আদার দেন দ্যাট, জেনারেলি we assess risk, we set priority and then address the high priority risks first. রিস্ক মিটিগেশন স্ট্র্যাটেজি হচ্ছে গিয়ে সাধারণত 3 ধরনের স্ট্র্যাটেজি রিস্ক মিটিগেশন বলা হয়। রিস্ক যদি থাকে কোথাও, রিস্কটাকে হ্যান্ডেল করবো কি করে, এই হ্যান্ডেলিং এর 3টা ডিরেকশন থাকে। একটাকে আমরা বলি অ্যাকসেপ্টেন্স, একটাকে বলি অ্যাভয়েডেন্স, আর একটা বলি ট্রান্সফার। অ্যাকসেপ্টেন্স সাধারণত হচ্ছে গিয়ে ভাই লো রিস্ক আছে একটা, খুব একটা হাই প্রায়োরিটি না, হইলেও এমন কোনো ক্ষতি হবে না, আচ্ছা এটা জানি রিস্ক এটা, বাট উই অ্যাকসেপ্ট ইট, এটা নিয়ে কিছু করার দরকার নেই, থাকুক এভাবে, বলে দেখা যাবে, কারণ এটা ইম্প্যাক্ট অত হাই না, পসিবিলিটি অফ হ্যাপেনিং অত হাই না, ওয়েল এটাকে বলে অ্যাকসেপ্টেড। দিস ইজ ওয়ান ওয়ে অফ হ্যান্ডলিং আ রিস্ক। অ্যানাদার হচ্ছে কি অ্যাভয়েডেন্স, এই রিস্কটা যাতে না হয় সেই জন্য যে কনটেক্সটে এই রিস্কটা হইতে পারে ওই কনটেক্সটে আমি কাজ করবো না, আর প্রসেস গুলোকে এমন ভাবে করবো যে ওই কনটেক্সটে যাতে আমার সিস্টেম, আমার অর্গানাইজেশন, আমার ইউজার না পড়ে। কিরকম রিস্ক অ্যাভয়েডেন্স যদি বলি, আমি আবার একটা জেনারেল এক্সাম্পল দিয়ে যদি বলি, যে আমরা ক্লাসের শুরুতে আগে একটা রিস্ক নিয়ে আলোচনা করার সময় শুরুতে আমরা একটা কথা বলতেছিলাম, যে পাখা হতে চলা বেশি রিস্ক বা মোটরসাইকেলে কমিউট করা বেশি রিস্ক না এয়ারপ্লেনে, ফ্লাইটে, রাইট? এটা একটা এক্সাম্পল, একটা আলোচনা করতেছিলাম। তো এখন যদি আমরা কোনো কারণে দেখি যে মোটরসাইকেলে চলা, এটা কিন্তু আমাদের জেনারেল একটা মোটরসাইকেলে চলা ইজ বেশি রিস্কি, এটা অনেকেই ফিল করে। হ্যাঁ, আমার তার ভিতরে মোটরসাইকেল একদম পছন্দ করে, মোটরসাইকেল কেউ চলবে, হ্যাঁ এটা খুব মানে শোনা যায়, আমরা খুব একটা এনকারেজ করি না।
বিকজ অফ ইটস রিস্ক। কারণ আমাদের আত্মীয়দের মধ্যে অনেক আগে দেখে গেছে যে স্পেশালি হাইওয়ে সিচুয়েশন বাড়িতে অ্যাক্সিডেন্ট করে অনেকে অনেকভাবে আহত হয়েছে, সিরিয়াস কনসিকুয়েন্স হচ্ছে। সে কারণে এটাকে আমরা সাধারণত অ্যাভয়েড করার চেষ্টা করি। তখন কি হয়, রিস্ক অ্যাভয়েডেন্স হচ্ছে কি, ঠিক আছে মোটরসাইকেল চলবো না, কষ্ট করে হলেও বাসে যাবো, সিএনজিতে যাবো, বাট মোটরসাইকেল চলবো না, কথার কথা। তো এইটা যদি কেউ করে, এটা যদি একটা স্ট্র্যাটেজি হয়, এটা যদি একটা হ্যান্ডলিং হয় রিস্ক, তাহলে এটাকে বলবো আমরা রিস্ক অ্যাভয়েডেন্স। যেমন রিস্ক অ্যাভয়েডেন্স টেকনোলজির ক্ষেত্রে কি হতে পারে, যে আমার ভাইরাস অ্যাটাক করতে পারে, যে কোনো সময় একটা ভালনারেবিলিটি আছে, যে এটা খুব সফিস্টিকেটেড একটা সিস্টেম, আমার একটা সফিস্টিকেটেড সিস্টেম, এখানে আমি কোনোভাবেই ভাইরাস অ্যাটাক যাতে না হয় এটা এনশিওর করবো। তাহলে আমি কি করবো, ওই সিস্টেমটাকে হয়তো ওই সিস্টেমে কাউকে পেন ড্রাইভ ইউজ করতে দিব না। তাহলে আমি পেন ড্রাইভ ইউজ করাটা রেস্ট্রিক্ট করার মাধ্যমে আমি আসলে রিস্কটাকে অ্যাভয়েড করতেছি। দ্যাট ইজ দ্য স্ট্র্যাটেজি অফ রিস্ক অ্যাভয়েডেন্স। নাও হোয়াট ইজ রিস্ক ট্রান্সফার? রিস্ক ট্রান্সফার হচ্ছে গিয়ে, এটা সবচেয়ে বেশি বড় উদাহরণ কি রিস্ক ট্রান্সফার, কেউ বলতে পারবেন? এটা আমাদের জেনারেল একটা টেকনোলজি না, আমি যদি জেনারেল রিস্কের কথা বলি, হ্যাঁ, যে কোনো লাইফ হোক অথবা প্রপার্টি হোক, তার যদি কোনো রিস্ক থাকে, সেই রিস্কটাকে রিস্ক ট্রান্সফারের একটা ইনস্ট্রুমেন্ট আছে, যেটা আমরা সবাই কম বেশি চিনি, ইন্স্যুরেন্স স্যার। ইন্স্যুরেন্স। অ্যাবসলিউটলি। তো এটা হচ্ছে কি সবচেয়ে কমন এক্সাম্পল অফ রিস্ক ট্রান্সফার। দ্যাট ইজ, আমি এখন ইম্পোর্ট করতেছি যে ইলেকট্রনিক্স গুডস, চায়না থেকে ইম্পোর্ট করতেছি শিপে করে। এখন এই শিপ ডুবে যেতে পারে, শিপে আগুন লাগতে পারে, এই ইম্পোর্টেড ডিভাইস গুলো নষ্ট হয়ে যেতে পারে, যে কোনো কিছু হতে পারে। তা আমি কি করলাম, ইন্স্যুরেন্স করে ফেললাম। তার মানে আমি যে রিস্কটা আছে, এই রিস্কটাকে আরেকজনের ঘাড়ে ট্রান্সফার করে নিলাম, এবং সেই কোম্পানি, ইন্স্যুরেন্স কোম্পানি আসলে কি করে, সে রিস্ক কেনে, সে আসলে রিস্ক ব্যাচে, সরি, মানে রিস্ক প্রোটেকশন ব্যাচে আর কি। রিস্কের থেকে প্রোটেকশনটা ব্যাচে, তার জন্য এটা একটা পোর্টফোলিও বিজনেস। সে যদি 10 জনের রিস্কের এরকম রিস্ক কভার করে, দেখা যায় এর মধ্যে হয়তো একজনের সত্যি সত্যি এই এটা ইম্প্যাক্ট হয়ে গেল, বাকি 9 জনের ইম্প্যাক্ট হলো না। ওই যে টাকাটা, সেই টাকাটা দিয়ে সে একজনকে ক্ষতিপূরণ দেওয়ার পরেও তার প্রফিট থাকে। দ্যাট ইজ দ্য কি অফ দ্য বিজনেস, কোর অফ দ্য বিজনেস। সো ইন্স্যুরেন্স ইজ এ গুড এক্সাম্পল অফ রিস্ক ট্রান্সফার। টেকনোলজির ক্ষেত্রে রিস্ক ট্রান্সফার হচ্ছে গিয়ে, ইন্স্যুরেন্স ইজ ওয়ান, ওয়ারেন্টি, এএমসি অ্যানুয়াল মেনটেন্যান্স কন্ট্রাক্ট, অথবা আমরা অনেক সময় করি যে এক্সটেন্ডেড সাপোর্ট কন্ট্রাক্ট, যেখানে আমাদের স্পেয়ার পার্টস, হ্যাঁ, বা এই জাতীয় জিনিসপত্র অ্যাভেলেবল রাখবে। সুতরাং ওই কোম্পানিকে আমি মাসে হয়তো বছরে যেই অ্যাসেটটা, একটা বড় সার্ভার, ধরেন 10 লাখ টাকা দিয়ে আমি একটা সার্ভার কিনলাম, সার্ভার কম্পিউটার, এই সার্ভারটা র্যাম নষ্ট হতে পারে, হার্ড ডিস্ক নষ্ট হতে পারে, যে কোনো কিছু নষ্ট হতে পারে। এই কোম্পানিগুলো, আমি একটা কোম্পানিকে বললাম, ভাই তোমাকে আমি বছরে এই 10 লাখ টাকাতে 15%, 15%, অর্থাৎ 1.5 লাখ টাকা আমি প্রতি বছরে তোমাকে পে করবো। তুমি যেটা করবে, এটা ওয়ারেন্টি থাকুক না থাকুক, এটার জন্য যে স্পেয়ার পার্টস এবং সাপোর্ট লাগবে, এটা তুমি মেনটেন করবো তোমার ইনভেন্টরিতে। এনি টাইম দিস সার্ভার গেটস ইনটু আ প্রবলেম, ইউ জাম্প ইন অ্যান্ড রিপ্লেস দ্য স্পেয়ার এট ইউর কস্ট অ্যান্ড দিতে। তাহলে আমি প্রত্যেক বছর বছরে তাকে 1.5 লাখ টাকা দিয়ে যাচ্ছি। হয়তো দেখা যাবে 10 বছর 15 লাখ টাকা দিয়ে যাচ্ছি, একটাও স্পেয়ার পার্টস লাগে না, হতে পারে। আবার হতে পারে দ্বিতীয় বছরেই এমন স্পেয়ার পার্টস লেগেছে যেটা দামই হচ্ছে গিয়ে 4 লাখ টাকা, তাকে আমি দিচ্ছি 1.5 লাখ টাকা, 1.5 লাখ করে 3 লাখ টাকা, এদেশে আমি কামার। এটা এক ধরনের ইন্স্যুরেন্সের মতো, এটা একটা রিস্ক ট্রান্সফার স্ট্র্যাটেজি। রিস্ক ট্রান্সফার। তো এইটা হচ্ছে কি রিস্ক ট্রান্সফার। তো হাউ উই মিটিগেট রিস্ক, তো এটা হচ্ছে কি অ্যাকসেপ্টেন্স, অ্যাভয়েডেন্স এন্ড ট্রান্সফার, এই তিনটা স্ট্র্যাটেজিতে সাধারণত রিস্ক আমরা ম্যানেজ করি। ক্লিয়ার? কারো প্রশ্ন কোনো? এরপর আসছে হচ্ছে কি ইনসিডেন্ট ম্যানেজমেন্ট এন্ড ফরেনসিক। হ্যাঁ, ইনসিডেন্ট কি, ইনসিডেন্ট হচ্ছে কি ইভেন্ট এনি অ্যাডভার্স ইভেন্ট, অর্থাৎ কোন একটা ক্ষতি হলো বা ড্যামেজ হয়, এরকম কোন একটা ইভেন্ট কি আমরা ইনসিডেন্ট বলি। একটা ভাইরাস অ্যাটাক হলো, এটা একটা ইনসিডেন্ট। কেউ একজন হ্যাক করলো, এটা একটা ইনসিডেন্ট। র্যানসমওয়্যার অ্যাটাক হলো, ইনসিডেন্ট। আমার ডাটা লস হলো, ইনসিডেন্ট। কোনো কারণে বড় একটা আউটেজ হয়ে গেল, আউটেজ বলতে আনঅ্যাভেলেবিলিটি, অর্থাৎ মানুষজন অ্যাক্সেস করতে পারলো না সিস্টেম একটা লম্বা সময়ের জন্য, ইনসিডেন্ট। ওকে, তো এই ডাউন টাইম, এগুলি সব হচ্ছে ইনসিডেন্ট। এখন ইনসিডেন্ট রেসপন্স প্রসেস, এটা হচ্ছে কি যে এই ধরনের ইনসিডেন্টের জন্য আমি আগে থেকে প্রিপেয়ার থাকি। ইনসিডেন্ট হতেই পারে, আমার প্রিভেন্টিভ মেজার নেওয়া সত্ত্বেও ইনসিডেন্ট হতে পারে, বাট হাউ ডু আই মেক শিওর আই এম অলওয়েজ প্রিপেয়ার্ড এবং ফাস্ট, খুব দ্রুত এইটা রেসপন্ড করতে পারি। রেসপন্ড করা মানে কি, ওই যে ইনসিডেন্টটা হলো, ওইটার যে ইম্প্যাক্টটা, ওই ইম্প্যাক্টটাকে যতটা সম্ভব মিটিগেট করা,
নিউট্রালাইজ করা, ওই ইম্প্যাক্টের ফলে যদি কোনো ক্ষতি হয়ে থাকে, সে ডিজাস্টার হয়ে থাকে, সেখান থেকে রিকভারি করা, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল বিজনেস অ্যাজ ইউজুয়াল রিটার্ন করানো। তো এইগুলো হচ্ছে কি ইনসিডেন্ট রেসপন্স। ইনসিডেন্ট রেসপন্স প্রসেসটা হচ্ছে কি জেনারেলি আমাদের সবসময় প্রিপারেশন থাকবে। প্রিপারেশন থাকবে কিরকম, যে আমাদের কি কি ধরনের ইনসিডেন্ট হতে পারে সেটার একটা লিস্ট থাকবে, প্রায়োরিটি করা থাকবে, হাই প্রায়োরিটি গুলোর জন্য ডিজাইন করা থাকবে যে কি করে আমি আর্লি ডিটেক্ট করব, ইমিডিয়েটলি ডিটেক্ট করবো, সেই ডিটেকশনের জন্য কি মেকানিজম থাকবে। যদি ডিটেক্ট করি দেন এটাকে অ্যাড্রেস করার জন্য এখান থেকে রিকভারি করার জন্য আমার এক্স্যাক্টলি কি কি স্টেপে কাজ হবে, কে রেসপন্সিবল হবে, কতটুকু টাইমের মধ্যে হবে, এটার জন্য কি কি রিসোর্স প্রয়োজন হবে, এই জিনিসগুলোকে প্ল্যান করে রাখো ইজ পার্ট অফ দ্য প্রিপারেশন। ইনসিডেন্ট রেসপন্সের জন্য প্রিপারেশন। দেন ডেফিনেটলি কামস দ্য রিয়েল ওয়ার্ক, দ্যাট ইজ ডিটেকশন। যখন একটা ইনসিডেন্ট হলো, তখন এটাকে আর্লি ডিটেক্ট করা। আমার যেটা আগে ডিজাইন করা আছে, ডিটেকশন কিভাবে হয়, একটা হয় হচ্ছে যে আমি অ্যাক্টিভ আর একটা প্যাসিভ। আমি যদি এরকম করি যে তোমার চোখে ধরে না, আমি যদি সব সময় যদি অ্যাক্টিভলি অলওয়েজ একটা পিরিয়ড প্রতি ঘন্টা একবার স্ক্যানিং করতেছি, চেক করছি ওদের কোনো ইনসিডেন্ট হলো কিনা, হ্যাঁ, এটা হচ্ছে প্রোঅ্যাক্টিভ। অ্যাক্টিভ, এইটা হচ্ছে গিয়ে অ্যাক্টিভ ওয়ে অফ কাইন্ড অফ ডিটেকশন, যে আমি প্রোঅ্যাক্টিভলি ডিটেক্ট করছি, কারণ আমি সার্চ করতেছি কোনো ইনসিডেন্ট হচ্ছে কিনা এভরি আওয়ার অর এভরি 2 hours অর এভরি ডে, হোয়াট এভার ইট ইস, বিজনেস টু বিজনেস ভ্যারি করবে ফ্রিকোয়েন্সি রিকোয়ারমেন্ট। অথবা প্যাসিভ, প্যাসিভ হচ্ছে কি যখন ইনসিডেন্ট হয়ে গেল কোনো, তখন সাধারণত আমরা কোনো ইন্ডিকেটর দেখতে পাই। যেমন একটা যদি দেখা যায় যে ইন্টারনেট ডাউন হয়ে গেছে, একটা বড় কোম্পানি, ইন্টারনেট আউটেজ, তখন ডেফিনেটলি কেউ না কেউ কমপ্লেন করবে, দ্যাটস অ্যান ইন্ডিকেটর, এটা মেসেজ। অথবা ইন্টারনেট ডাউন হয়ে গেছে, তখন সাধারণত আই উইল গেট অ্যান ইমেল, আমি সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর, আই উইল গেট অ্যান ইমেল, যে সিস্টেম বা একটা মেসেজ পাবো সিস্টেম থেকে যে ইন্টারনেট ডাউন হয়ে গেছে, তখন আমি আমি রিয়াক্টিভ। এটাও একটা প্রিপারেশন, বাট এটা অ্যাপ্রোচটা হচ্ছে রিয়াক্টিভ অ্যাপ্রোচ, প্রোঅ্যাক্টিভের জায়গায় রিয়াক্টিভ অ্যাপ্রোচ। দুই ধরনের অ্যাপ্রোচ হতে পারে ফর ডিটেকশন। কন্টেইনমেন্ট, যখনই কোনো ইনসিডেন্ট হয় তার ক্ষতির পরিমাণটাকে কন্টেইন করা, অর্থাৎ যাতে ক্ষতি বেশি না হয়। আপনাদেরকে একটা এক্সাম্পল দিই কন্টেইনমেন্টের, যে জাহাজ, বড় বড় ক্রুজ শিপ বা জাহাজ, যে কোনো জাহাজ, আপনারা টাইটানিক দেখেছেন তাই না? টাইটানিক তো মুভি নিশ্চয়ই দেখছেন বা টাইটানিক পড়েছেন বা টাইটানিক সম্পর্কে জানেন। তো টাইটানিক মুভিটা যারা দেখেছে, ইফ ইউ হ্যাভ, ওখানে যখন দেখবেন যখন জাহাজটা ডোবা শুরু করে, আইসবার্গে ধাক্কা খায়, একটা পার্টিকুলার অংশ যখন ক্র্যাক হয় বা ছিদ্র হয়, তখন পানি ঢোকা শুরু করে জাহাজের ভিতরে, যে কোনো কারণে। তখন আপনারা খেয়াল আছে কিনা যে বিভিন্ন ডোর ওই ডেকের নিচে ভিতরে অপর একটা দরজা বন্ধ করে দেওয়া হচ্ছিল। দরজাগুলো কেন বন্ধ করে দেওয়া হয়, সেগুলো হচ্ছে ওয়াটার সিলিং। অর্থাৎ একটা জাহাজের নিচের ডেকের যে নিচের অংশ, লোয়ার ডেক, এই জায়গায় আসলে অনেকগুলা কম্পার্টমেন্ট করা থাকে, এবং সেই কম্পার্টমেন্ট গুলা বিভিন্ন বড় বড় দরজা দিয়ে একটা থেকে আরেকটাকে আলাদা করা যায়। একটা ভিতরে পানি ঢুকতে যেতে ওটা ওভারফ্লো করে আরেকটাতে না দেয়, এই ব্যবস্থা করা যায়। এটা হচ্ছে গিয়ে যখনই বা জাহাজের তো আর সব জায়গায় ফুটা একবারে হবে না, এক জায়গায় একটা ফুটা হয়ে গেল লোয়ার ডেকে, তো ওই কম্পার্টমেন্টটাতে পানি আসা শুরু করলো, তখন ওই কম্পার্টমেন্টের দরজাগুলো সব যদি বন্ধ করে দেওয়া হয়, তাহলে কি হবে, পানিটা শুধুমাত্র ওই কম্পার্টমেন্টের ভিতরে ঢুকবে, পুরা লোয়ার ডেককে ফ্লাড করবে না। দিস স্ট্র্যাটেজি ইজ কল্ড কন্টেইনমেন্ট স্ট্র্যাটেজি। এটাকে কন্টেইন করা, অর্থাৎ এটাকে একটা লিমিটের মধ্যে বন্ধ করে দেওয়া, এইটাকে বলে কন্টেইনমেন্ট স্ট্র্যাটেজি। এই কন্টেইনমেন্ট আমাদের ইনফরমেশন সিকিউরিটিতে কোনো হ্যাকিং হচ্ছে বা কিছু হচ্ছে, আমি ডিটেক্ট করলাম, সঙ্গে সঙ্গে আই ডিসকানেক্ট অল মাই সিস্টেমস ফ্রম দ্য নেটওয়ার্ক। তাহলে যেটা শুধু হ্যাক হয়েছে সেটার মধ্যেই আমার ক্ষতিটা আমি কন্টেইন করলাম, এটা হচ্ছে কন্টেইন। ইরাডিকেশন কি জিনিস, আমরা ইরাডিকেশন ওয়ার্ডটাই সাধারণত ইউজ করি, পোভার্টি ইরাডিকেশন, মানে ইগনোরেন্স ইরাডিকেশন। কোন একটা ডিজিজ, ইরাডিকেশন হচ্ছে সমূলে উৎপাদন, মানে হচ্ছে একদম ওকে বলা হচ্ছে ইরাডিকেশন। হ্যাঁ, তো ইয়েতেও ইনফরমেশন সিকিউরিটির ক্ষেত্রেও যদি এরকম কোনো থ্রেট দেখা যায় যেটা কিনা ইজ কজিং ড্যামেজ, সেটা যখন ডিটেক্ট হয়ে যায়, কন্টেইন করা হয়, তখন যেটুকুর মধ্যে ক্ষতিটা হচ্ছিল সেইখান থেকে আমি কি করে এটাকে উৎপাদন করব, সেইখান থেকে কি করে এটাকে আমি সম্পূর্ণ ছড়ায় ফেলবো, কোনো ইনফ্লুয়েন্স বা ইফেক্ট যাতে আর না থাকে, এইটাকে বলি আমরা ইরাডিকেশন প্রসেস। দেন কামস রিকভারি, আমার ক্ষতি হয়ে গেছে, যেটা লস হয়েছে, নাও আই হ্যাভ ব্যাকআপ, অথবা আমার ব্যাকআপ সিস্টেম ছিল, একটা রিডান্ডেন্ট সিস্টেম, ওখান থেকে আমি কি করে রিকভারি করব। আমার যেটা পুড়ে গেছে, আমার তার পুড়ে গেছে, তার আমি
কি করে অল্টারনেট চ্যানেলে কি করে তারটাকে আবার কানেক্টিভিটিকে রিস্টোর করবো, দ্যাটস রিকভারি। তো প্রিপারেশনের মধ্যে বা প্ল্যানের মধ্যে এই ডিটেকশন কিভাবে হবে, কন্টেনমেন্ট কিভাবে হবে, ইরাডিকেশন কিভাবে হবে, এন্ড রিকভারি কিভাবে হবে, এই পুরাটাই একটা রেসপন্স প্ল্যান। এটাকেই আমরা বলতেছি হচ্ছে গিয়ে ইনসিডেন্ট রেসপন্স প্রসেস। বুঝা গেছে? ইয়েস স্যার। এবার আসি, থ্যাংক ইউ, এবার আসি ফরেন্সিক রেডিনেস। ফরেন্সিক কি জিনিস? নর্মালি আমরা ফরেন্সিক বলতে কি বুঝি, কোথায় শুনি বলেন তো? এই ফরেন্সিক ওয়ার্ডটা কোথাও তো শুনছি নিশ্চয়ই, কোথায় বেশি শোনা যায়? মেডিকেল আমরা টার্ম স্যার। পারি মেডিকেল টার্ম স্যার, ফরেনসিক। মেডিকেল টার্ম, হ্যাঁ, একদিক থেকে এক রকমের ফরেন্সিক টু মেডিকেল, যেটা আমরা কোথায় ইউজ হয় বলতো, ইউজ কোথায়? অডিটের ক্ষেত্রে এর মধ্যে শোনা যাচ্ছে যে ফরেনসিক অডিট। ফরেন্সিক অডিট, হ্যাঁ, ফরেন্সিক ইজ এখানে অডিট। ওই অডিটের সাথে আমরা কি করি? স্যার, যেমন ব্যাংকের ক্ষেত্রে কাস্টমার ট্রানজেকশনের মুভমেন্ট বা ইনিশিয়াল থেকে শেষ পর্যন্ত কি কি হয়েছে বা এক কেন দেখি, মানে হোয়াট ট্রিগার্স ফরেন্সিক অডিট? আচ্ছা, আমরা ফরেন্সিকটা দেখবেন, আমরা শুনি হচ্ছে ফরেন্সিক ল্যাব, ফরেন্সিক রিপোর্ট এখন আসে নাই, এই কথাগুলো শুনি ক্রাইমের সাথে সম্পর্কিত। দেখবেন কোন একটা যদি মার্ডার হয়, হত্যা হয়, সেক্ষেত্রে ময়না তদন্ত হয়, ফরেন্সিক ময়না তদন্ত যেটা করি, ওটি হচ্ছে ইংরেজিতে ফরেন্সিক। তাহলে ময়না তদন্ত আমাদের বেশি শোনা যায় হচ্ছে গিয়ে ডেড বডির ক্ষেত্রে, ক্রাইমের ক্ষেত্রে। বাট আসলে ফরেন্সিক, যে আপনি ফরেন্সিক অডিটের কথা বলেন, এটা কখন হয়? যখন একটা ব্যাংকে ফ্রড হইলো, কোনো একটা ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটি হয়ে গেছে, নাও ইউ নিড টু ইনভেস্টিগেট এন্ড আন্ডারস্ট্যান্ড। এখন আপনি প্রোটেক্ট করতে পারবেন না, বাট ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড কি করে হইলো, কেন আন্ডারস্ট্যান্ড করা দরকার, কেন এটা বোঝা দরকার, যাতে ভবিষ্যতে ঠেকানো যায়, তাই? তখন আমরা করি ফরেন্সিক অডিট, তখন এটাকে বলি ফরেন্সিক। কি থেকে হলো? ওই যে একটা মজার স্টোরি, অনেক আগে, আমি তখন খুব ইয়াং, কলেজে পড়ি, হ্যাঁ। তখন আমার বাসায় হঠাৎ করে মনে হলো যে একটু টাকা পয়সা ইনকাম হবে, ইয়ে হবে, একটু মুরগি পালি। তো প্রথম আমার বাসায় একটা অংশে, তখন ওটা বাসায় যখন তো অনেক জায়গা ছিল, ওই জায়গায় এরকম আমি বড় বড় কয়েকটা খাঁচা নিয়ে আসলাম এবং প্রায় 20টার মতো ফার্মের মুরগি নিয়ে আসলাম। তখনকার দিকে 90s এর কথা বলতে, তো আর্লি 90s, লেট 80s আর্লি 90s। তো 91 92 আমি তারও আগের কথা বলছি, হ্যাঁ, 89 90 এরকম সালের কথা বলতেছি। তখন একবার হঠাৎ করে মনে হলো যে মুরগি পালি, ভালোই তো ডিম দেয়, সুন্দর লাল রঙের ডিম, কালার ডিম। তো এই মুরগি কিনে নিয়ে আসলাম, পালা শুরু করলাম। তারপর তো কিছুদিন পর পরই দেখি, ওটা গ্রাউন্ড ফ্লোরে একটা জায়গা ছিল, কিছুদিন পর পরই দেখি একটা মুরগি মারা যায়। এখন একটা মুরগি মারা গেলে, যদি সেটা একটা ছোঁয়াচে রোগের জন্য মারা যায়, তাহলে তো আমার, যদি আমি ট্রিটমেন্ট না করি, তাহলে আমার বাকি মুরগিগুলো মারা যাবে। মুরগি ছিল 20টা। পরে তখন কি করতাম, এই মুরগি নিয়ে আমি দৌড় দিতাম, মুরগির লাশ, এটা ডেড বডি, এটা ব্যাগের মধ্যে ভরে, একটা পলিথিন ব্যাগের মধ্যে ভরে দৌড় দিতাম হচ্ছে ফুলবাড়িয়া পশু হাসপাতাল। ওখানে ফরেন্সিক ল্যাব, ওখানে গিয়ে ময়না তদন্ত, মানে এটা কেন মারা গেল মুরগিটা, রিপোর্ট পেতাম, কোনোটার ক্যান্সার, কোনোটা হার্ট অ্যাটাকে, কোনোটা ভাইরাস। এক এক সময় একটা করে মুরগি মারা যেত, আমি দৌড় দিতাম। তো সবাই আমাকে নিয়ে হাসাহাসি করতে পারতেন, স্বাভাবিক। বাট আমার ইন্টেনশনটা ছিল হচ্ছে গিয়ে টু প্রিভেন্ট ফ্রম ফার্দার ডেথ। আনফর্চুনেটলি আমার কপাল খারাপ, এখন লাস্ট পর্যন্ত একসময় মারা যাওয়া শুরু করলো। তো খুব প্যাথেটিক হবে, এর মধ্যে একটা মুরগিগুলা ইনজিওর্ড হয়ে যেত, ইনজিওর্ড হয়ে মারা যেত। পরে দেখা গেল যে এক ধরনের ইঁদুর, যেহেতু গ্রাউন্ড ফ্লোরে ছিল, এক ধরনের ইঁদুর মুরগি দাঁড়ায় থাকে, মুরগির পেটের এখানে ইনজিওর্ড, একদম ভিতরের জিনিসপত্র বের হয়ে যায়। এই লেভেলের বোকা মুরগি তো এগুলা, এরকম হয়। তো দ্যাট ওয়াজ আ চ্যাপ্টার অফ লার্নিং ফর মি। বাট ওই সময় ফরেন্সিক জিনিসটা আমার প্রচন্ড মাথায় ঢুকে গেছিল। ওকে, আমি ফরেন্সিক করতে ফরেন্সিক ল্যাবে নিয়ে যাচ্ছি, পশু হাসপাতালে, মুরগি আর একটা মারা যাওয়ার পরে। ইট মে সাউন্ড ফানি বাট ইন্টারেস্টিং আর কি, ছোট পরিসরে হলো একটা লাভ। তো ওই সময় দেখলাম ফরেন্সিক, দ্যাট ইজ ফরেন্সিক, পোস্টমার্টম, অর্থাৎ কোনো কিছু হয়ে যাওয়ার পর, পোস্টমার্টম। তো এই পোস্টমর্টম অ্যানালাইসিস যেটা, বা ফরেন্সিক অ্যানালাইসিস, এই জিনিসটার জন্য আমাদের কি করতে হয়, এটাও একটা ফরেন্সিক রেডিনেস লাগে। যে কোনো ইনসিডেন্ট হওয়া, আমাদেরকে বুঝতে হবে কেন ইনসিডেন্টটা হলো। এই যে হঠাৎ করে লং আউটেজ, 3 ঘন্টা ধরে কোনো নেট নাই, কোনো কিছু নাই, আমাকে বুঝতে হবে না যে এটা কেন হলো, কেন বুঝতে হবে এই কাজটা, এটা কেন হলো? বিকজ উই নিড টু প্রিভেন্ট ইট ফ্রম হ্যাপেনিং ইন দ্য ফিউচার, এটা ভবিষ্যতে না হয়।
হ্যাঁ, যাতে ভবিষ্যতে না হয় সেটার জন্য এটা আমাকে বুঝতে হবে যেটা কেন হলো। হ্যাঁ, তো এই জন্য ওই ফরেনসিক ট্রেনিং গেছিলাম, এবং হচ্ছে গিয়ে এই জায়গায় যত রকমের ডিজিটাল এভিডেন্স, তাহলে এটা তো একটা ইনফরমেশন টেকনোলজির ইনসিডেন্ট। তো ইনফরমেশন টেকনোলজি ইনসিডেন্টে দেয়ার উইল বি লট অফ ডিজিটাল ফুটপ্রিন্ট। পুলিশ ফরেনসিক ইনভেস্টিগেশনে যেমন করে যে ফিঙ্গারপ্রিন্ট কালেক্ট করবে, এভিডেন্স কালেক্ট করবে, ম্যাটেরিয়াল কালেক্ট করবে, আর এখানে আমরা ডিজিটাল ফুটপ্রিন্ট কালেক্ট করবো, ডিজিটাল এভিডেন্সেস কালেক্ট করবো, যে আসলে কোন সময় লগ, ডিজিটাল লগ, প্রত্যেকটা জিনিস ডিজিটাল লগ, উইল হ্যাভ টু কালেক্ট দ্য লগ, উইল হ্যাভ টু কালেক্ট দ্য এভিডেন্স, ঠিক কত মিনিট কত সেকেন্ডে আউটেজ হলো, ঠিক কোন নোট পর্যন্ত ইন্টারনেট ছিল, তারপরে হঠাৎ করে আউটেজ হলো, কোনোটাতে ফিজিক্যালি ড্যামেজের কোনো চিহ্ন আছে কিনা। দিস আর অল কালেক্টিং এন্ড প্রিজার্ভিং ডিজিটাল এভিডেন্স, মেইনটেনিং চেইন অফ কাস্টডি। এটা কি প্রত্যেকটা ইনফরমেশন অ্যাসেটের এক একজন করে কাস্টডি ওনার ডিক্লেয়ার। তো এটা কোন কাস্টডিতে আসলে জিনিসটা ড্যামেজ হলো সেটা আইডেন্টিফাই করা এই ফরেন্সিক এভিডেন্স। সেই কাস্টডির রোল কি ছিল? ফরেন্সিক মানে হচ্ছে পোস্টমর্টম, সেইটার জন্য ইয়ে করা। এটা করলে কি হবে, আমার ইনসিডেন্ট প্রিভেনশন হবে, ভবিষ্যতে এই ধরনের একই ইনসিডেন্ট আবার রিপিট করার চান্স লোয়ার হবে, লেস হবে। তো এইটাই ইনভেস্টিগেট এক্সাম্পল হচ্ছে ইনভেস্টিগেটিং এ ডেটা ব্রিচ ইউজিং SIEM লগস। এটা SIEM হচ্ছে গিয়ে সিকিউরিটি ইনফরমেশন, আই ফরগট দ্য হোল এলাবোরেশন, ইউ ক্যান সার্চ ইট অন দ্য গুগল। বাট SIEM লগ হচ্ছে এক ধরনের লগ যেখানে প্রত্যেকটা ট্রানজাকশন বাই ট্রানজাকশন, টাইম স্ট্যাম্প বাই টাইম স্ট্যাম্প, প্রতিটা ইভেন্ট লগ করা থাকে। সো আমি যদি ডেটা ব্রিচ দেখতে চাই যে কোথা থেকে ডেটা ব্রিচটা হইলো, কোন পয়েন্ট থেকে ডেটা ব্রিচ ছিল, কোন ইউজার নেম পাসওয়ার্ড ইউজ করে ডেটা ব্রিচ ছিল, কোন ডেটাবেসের কোন অংশ থেকে ডেটা ব্রিচ ছিল, so we'll have to review all the logs so that we understand যে এক্স্যাক্টলি কোথা থেকে আমাদের সমস্যা হচ্ছে। তাহলে সমস্যাটা রুটটা আমি আইডেন্টিফাই করতে পারি, so that I can prevent it in the future. এবার আসে হচ্ছে কি ইমার্জিং ট্রেন্ড সিকিউরিটি। সিকিউরিটির মধ্যেও আসলে যেহেতু আমাদের ইমার্জিং টেকনোলজিও নানান রকম আসছে, তো ইজ ভালনারেবিলিটি, টেকনোলজির সাথে সাথে ভালনারেবিলিটি চেঞ্জ হচ্ছে, এবং ভালনারেবিলিটির সাথে সাথে এটা সিকিউরিটি রেসপন্সও আমার চেঞ্জ করতে হচ্ছে। হ্যাঁ, সিকিউরিটি রেসপন্স চেঞ্জ করতে হচ্ছে। তো নতুন যে টেকনোলজি, বিরক্তিকর আজকাল এই জিনিসটা শুরু হয়েছে যে রাস্তায় মাইকিং করে করে অ্যাডভার্টাইজ। ধানমন্ডিতে এই জিনিসটা ছিল না আগে, ইদানিং এই এই জায়গায় মাইক করে কি একটা অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছে। স্যার আপনার ডিভাইসে মেবি অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন আছে, আমরা কোনো কিছু শুনতে হ্যাঁ, পাইনি। ও দ্যাটস গ্রেট, আমার অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন আছে ডিভাইসে, তো ওই জন্য আপনারা শুনতে পাচ্ছেন না, বাট আমার কান ঝালাপালা হয়ে যাচ্ছে আর কি। Anyways, হ্যাঁ, গুড যে আপনারা শুনতে পাচ্ছেন না, ওই মাইক নিয়ে কি ক্যাম্পেইন করে যাচ্ছে আর কি একটা। আচ্ছা, এনিওয়েজ, যেটা বলছিলাম যে ক্লাউড টেকনোলজিটা কি, ইজ দেখা যায় যে আমাদের আসলে ইয়ের ফিজিক্যাল কন্ট্রোলের বাইরে, তাই না? উই ডোন্ট গেট টু ইভেন সি যে এক্স্যাক্টলি কোথায় হোস্টেড আছে জিনিসটা, আমরা জানিও না কোথায় হোস্টেড আছে, কোথায় কে কন্ট্রোল করতেছে, কয়টা সার্ভার আছে, কার ডেটার সাথে এটা একসাথে আছে। তো দেয়ার আর লট অফ কোয়েশ্চেন মার্কস, দেয়ার আর লট অফ থিংস দ্যাট আর বিয়ন্ড আওয়ার ভিজিবিলিটি অ্যান্ড কন্ট্রোল। তো এই ধরনের ক্লাউডে থ্রেটের পরিমাণ অনেক বেশি, ভালনারেবিলিটির পরিমাণ অনেক বেশি। সেই জায়গায় নিশ্চয়ই সেটাকে ওই ভালনারেবিলিটি গুলো অ্যাড্রেস করার জন্য স্পেসিফিক সিকিউরিটি কন্ট্রোল মেকানিজমের প্রয়োজন হয়। দোজ সিকিউরিটি মেকানিজমস, আমরা ডিটেইলে যাচ্ছি না, বাট দোজ সিকিউরিটি মেকানিজমস আর ক্যাটাগরাইজ আন্ডার ক্লাউড সিকিউরিটি মেকানিজম। ওখানে যেমন ডেটা অ্যাট রেস্ট, ডেটা অ্যাট ট্রানজিট, দুই রকমের ডেটা থাকে। ক্লাউডে ডেটা তো কোথাও না কোথাও হোস্টেড আছে, প্রিজার্ভড আছে, সেটা তো ডেটা অ্যাট রেস্ট, যেটা রেস্টে আছে, অর্থাৎ সেই ডেটাকে প্রোটেক্ট করতে হবে, তার জন্য সিকিউরিটি মেকানিজম থাকবে। ডেটা অ্যাট ট্রানজিট, কারণ যেহেতু এটা ক্লাউডে, আমি ইউজার, আমি তো আমার ল্যাপটপ থেকে জাস্ট ক্লাউডে ইন্টারনেটে ইউজ করতেছি, তো আই নিড টু অ্যাক্সেস, এবং এটা ট্রানজিটে ডেটা এক্সচেঞ্জ হবে বিটুইন দ্য ক্লাউড সার্ভার অ্যান্ড মাই ডিভাইস। তখন এই ট্রানজিটে আমার সিকিউরিটি এনশিওর করার জন্য এনক্রিপশন প্রয়োজন হবে। এনক্রিপশন কি জিনিস উই নো, আই হোপ। সেটা হচ্ছে কি আমার যে অরিজিনাল ডেটা ফরম্যাট আছে সেটাকে একটা পার্টিকুলার রুল ইউজ করে, একটা পার্টিকুলার, এটাকে বলে এনক্রিপশন কি, চাবি, সেটা হচ্ছে একটা রুল বা একটা ফর্মুলা ইউজ করে আমি এটাকে বদলাই দিচ্ছি, সো দ্যাট ওই চাবি যার কাছে নাই সে আসলে এটাকে বুঝতে পারবে না এই ডেটাটা কি। ওটাকে আমরা বলি এনক্রিপশন। হ্যাঁ, এবং চাবিটা যার কাছে আছে, অর্থাৎ যে ইন্টেন্ডেড রেসিপিয়েন্ট অফ দ্য ইনফরমেশন, তাকে আমি চাবিটাও পাঠাচ্ছি কোনো একটা মেকানিজমে, এই ফর্মুলাটা সে পেয়ে তার সিস্টেমটা এটাকে আবার ডিক্রিপ্ট করে নিচ্ছে তার অরিজিনাল ফরম্যাট বোঝার জন্য। তো ডেটা অ্যাট রেস্ট অ্যান্ড ডেটা ইন ট্রানজিট
এনক্রিপ্টেড থাকা দরকার বিকজ অফ ইটস নেচার অফ ভালনারেবিলিটি। এটা হচ্ছে ক্লাউড সিকিউরিটির একটা ফান্ডামেন্টাল জিনিস। এছাড়াও ক্লাউড সিকিউরিটিতে অনেক ডিটেইল কিছু সিকিউরিটি মেজার্স থাকে, যেটা জন্য বিভিন্ন রকমের সার্টিফিকেশন আছে, ফ্রেমওয়ার্ক আছে। Will not get into that detail, but if you are interested, you can definitely read those in the future. Inshallah. Zero trust architecture is another mechanism. এখনকার যেটা হয় যে উইলিনা কানেক্টেড, আগে একটা সময় ছিল আমরা আইসোলেটেড, প্রত্যেকটা মেশিন, প্রত্যেকটা সিস্টেম, প্রত্যেকটা সার্ভার, যারা ফ্যানটা অফ করে দিলাম আমাদের। Thank you. তো যেটা হয় যে আগে একটা সময় ছিল আমরা বিভিন্ন আইল্যান্ডে অর্থাৎ বিভিন্ন রকমের আইসোলেটেড সিস্টেম ইউজ করতাম, যে একটা সিস্টেম তার ইন্টারনেটে কানেক্টেড না, ওই সিস্টেমের সাথেই যারা ডাইরেক্টলি ফিজিক্যালি কানেক্টেড, দে আর এবল টু ওয়ার্ক অন দ্যাট সিস্টেম। বাট ওয়েন ইট ইজ ক্লাউড, ওয়েন ইট ইজ নাও ইন্টারনেটের বেসড ম্যাক্সিমাম সিস্টেম, তখন ইট ইজ ওপেন। এখন আমার অথেন্টিকেশন, অর্থাৎ এই ইউজারই কি আসলে পারমিটেড ইউজার কিনা ইউজ করার জন্য, বা এই ট্রানজাকশনটা অথরাইজ ট্রানজাকশন কিনা, এইটা চেক করার নিডটা অনেক গুণে বেড়ে গেছে। তো এখন আমরা বলি যে কোনো সিস্টেম যখন তৈরি করা হয়, ওই সিস্টেমকে ডিজাইন করতে হয় এখন এখন ইভলভিং এই টেকনোলজির মধ্যে জিরো ট্রাস্ট আর্কিটেকচারে, অর্থাৎ উই ট্রাস্ট নো ওয়ান। এইটা প্রথম ফান্ডামেন্টাল ফিলোসফি ধরে নিয়ে সিস্টেম ডিজাইন করা, উই ট্রাস্ট। So any transaction that can happen, any change that can be made in the system, any access that can view information, we don't trust. We will authenticate each and every attempt. আগে যেটা ছিল আমরা সেশন অনুযায়ী অথেন্টিকেট বলে সেশন অথেন্টিকেশন। অনেক সময় কি হতো, আমি একটা পার্টিকুলার অ্যাপ্লিকেশনে ঢুকলাম, আমি ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে ঢুকলাম, ওই যে একবার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে ঢুকলাম, যতক্ষণ পর্যন্ত আমি ঢুকে আছি ওই অ্যাপ্লিকেশন, ততক্ষণ পর্যন্ত প্রোগ্রামেটিক্যালি আমাকে বারবার অথেন্টিকেশন চেক করবে না সেই ইন্টারনালি। কিন্তু এখন জিরো ট্রাস্ট আর্কিটেকচারে প্রতিটা ট্রানজাকশন, প্রতিটা মুভমেন্টে দ্যাট সিস্টেম উইল নট ট্রাস্ট। ওই কোডটা এমন ভাবে তৈরি করা হবে যে কন্টিনিউয়াসলি আমাকে চেক করে ফর অথেন্টিকেশন, ফর অ্যাক্সেস লেভেল পারমিশন। এটাকে বলে জিরো ট্রাস্ট। এআই ইন সিকিউরিটি, এখন যেটা করা হয় যে আমরা এআই আর মেশিন লার্নিং আগে আলোচনা করেছিলাম, এআই এন্ড এমএল, তাই না? বিএসএস পড়ার সময় বলছিলাম ইভলভিং টেকনোলজিতে এআই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অর্থাৎ যে সিকিউরিটি টেকগুলো আমি ম্যানুয়ালি করতাম ওটাকে কি করে অটোমেট করা যায়, ওটাকে কি করে ইন্টেলিজেন্ট করা যায়, দ্যাট ইজ এআই। এর সাথে সাথে মাঝে মাঝে মেশিন লার্নিং ইউজ করা হয়, যে সাধারণত কি ধরনের হ্যাকিং অ্যাটেম্প্ট করার আগের সিমটমস গুলো কি, এটা যদি আমার সিস্টেম, এআই সিস্টেমটা লার্ন করতে পারে প্যাটার্নটা, তাহলে প্রবাবলি দ্যাট সিস্টেম উইল প্রায়োরিটাইজ অ্যাটাকস, ওই সিমটম গুলোকে প্রায়োরিটাইজ করবে, আগে থেকেই প্রোটেকশন। এই অ্যাডভান্স টেকনোলজি গুলোকে ইউজ করা হয়, এআই ইউজ করা হয় সিকিউরিটিটাকে স্ট্রেনথেন করার জন্য, এআই উইথ এমএল, মেশিন লার্নিং, প্রেডিক্টিভ অ্যানালাইসিস করা হয়, আগে প্রেডিক্ট করা হয়। এই ধরনের সিস্টেম, এই ধরনের সিমটম যতবার দেখেছি তার 80% কেসে দেওয়া যায় না। এই সিমটম যখন দেখা যাচ্ছে, তার মানে হচ্ছে কি এটা অ্যাটাক হতে পারে। তো আগে থেকেই কিছু কিছু জিনিস প্রিভেন্টিভ করে ফেলা, বন্ধ করে দেয়া। তো এইটাকে বলা হচ্ছে কি ইউজ অফ এআই ইন সিকিউরিটি। ওকে, আমাদের প্রায় এই প্ল্যানিং অবজেক্টিভ শেষের দিকে, এটা শেষ। আর এটা হচ্ছে গিয়ে কেস স্টাডি একটা এক্সাম্পল, জাস্ট এটা ওভারঅল আমরা সিকিউরিটি আলোচনা করলাম, এটা জাস্ট একটা এক্সাম্পল আমি দিয়ে রাখছিলাম আর কি। যে একটা মিড সাইজ সিনারিও, একটা মিড সাইজ এন্টারপ্রাইজ মানে কোম্পানি, মিড সাইজ কোম্পানি সাফার্স এ ransomware attack. রিমেম্বার হোয়াট ইজ ransomware, তাই না? ransomware হচ্ছে কি তার ডেটা গুলাকে ক্যাপচার করে সে হয়তো হাইড করে ফেলছে, হিডেন করে ফেলছে, করে বলতেছে আমাকে এত বিটকয়েন দাও বা এত ক্রিপ্টোকারেন্সিতে পেমেন্ট করো বা $এত পেমেন্ট করো, তাহলে আমি হচ্ছে কি তোমার ডেটা ফেরত দিয়ে দেবো, সিস্টেম রেস্টোর করে দেবো। এগুলো হচ্ছে ransomware। হ্যাঁ, মুক্তিপণ দাবি করা। এরকম একটা সিনারিও যদি হয়, সেক্ষেত্রে স্টেপস, আমি এটা সিনারি কেসটা কেন আমরা আলোচনা করতেছি একটু বলি। আমরা যে সিকিউরিটি যা কিছু এই লার্নিং অবজেক্টিভে আলোচনা করলাম, অনেক সময় কোশ্চেনে এই ধরনের কিছু সিনারিও দিয়ে দেন কোশ্চেনটা আসতে পারে যে কোনটা তুমি মনে করো মোর অ্যাপ্রোপ্রিয়েট, কোনটা তুমি করো এইটা যদি আমাদের কনসেপ্ট গুলা ক্লিয়ার থাকে, আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার থাকে অ্যাবাউট দ্যাট পার্টিকুলার থিং, তাহলে আসলে এটা উত্তর দেওয়াটা ইজ নট আ হিউজ প্রবলেম। এটার উত্তর দেওয়াটা সহজ হবে। তো এইটা হচ্ছে গিয়ে একটা বাবা বাবা কি আঙ্কেলরা তো দেখতে পাবে না আমাকে, তোমাকে বাড়ি বেলা। আমার এই ছোট ছোট একটু স্পেকট্রাম ডিসঅর্ডার আছে আর কি, অল্প, হ্যাঁ, খুব সামান্য।
মানে অটিজম, সেই জন্য ওর তো আমার ঘেঁষা, আমি যখন বাসা থাকি লাস্ট টু কাইন্ড অফ অ্যাবসলিউটলি অগলি মতো লেগে থাকতে পছন্দ করে আর কি। হ্যাঁ, ওই জন্য এগুলো সি হিম বা frequently বাসার ছুটির দিনে বাসা আর কি। তো যেটা হচ্ছে যে এরকম একটা মিড সাইজ এন্টারপ্রাইজে যদি র্যানসমওয়্যার অ্যাটাক হয়, সেখানে তারা কি কি স্টেপ নেবে? ইমিডিয়েট কন্টেইনমেন্ট ইউজিং ব্যাকআপ সিস্টেমস। কন্টেইনমেন্ট, রিমেম্বার কন্টেইনমেন্ট। তার আগে ডিটেকশন হতে পারে, যে ডিটেকশন হয়ে গেছে, যেহেতু সাফার্স ফ্রম র্যানসমওয়্যার অ্যাটাক বলেছে, সাফার্স ফ্রম, তার মানে ডিটেকশন হয়ে গেছে। তার মানে আপনাকে মাথায় রাখতে হবে, আমরা যে একটু আগে আলোচনা করলাম এই জায়গায়, ইনসিডেন্ট রেসপন্স প্রসেস কি প্রিপারেশন, নিশ্চয়ই এই অর্গানাইজেশনটা প্রিপারেশন আছে এন্টারপ্রাইজ। সে ডিটেকশন হয়ে গেছে বিকজ অ্যাটাক সে অ্যাকনলেজ করছে, দেন সে কি করছে? কন্টেইনমেন্ট করছে, ইরাডিকেট করছে, রিকভার। দেখেন এখানে ইমিডিয়েট কন্টেইনমেন্ট ইউজিং ব্যাকআপ সিস্টেম, সে ব্যাকআপ সিস্টেমটাকে ইউজ করে এই সিস্টেমটাকে অফ করে দিচ্ছে, ব্যাকআপ সিস্টেম চালু করছে। তার মানে সে কি করছে? যেটুকু অ্যাটাক হয়েছিল ওর মধ্যে কন্টেইন করে ফেললো। ইনসিডেন্ট ইনভেস্টিগেশন, রুট কজ অ্যানালাইসিস, সেইটাকে আসলে প্রপার রুট কজ অ্যানালাইসিস করে আন্ডারস্ট্যান্ড করতেছে যে এইটা আসলে কেন হইলো। এবার ওই কারণটাকে যদি রিমুভ করে দেওয়া যায়, তাহলে এটা ইরাডিকেট হয়ে যাবে, তাহলে আর এই থ্রেটটা থাকবে না, এটা থ্রেটটা ইরাডিকেট হয়ে যাবে। ইমপ্লিমেন্টেশন অফ এমএফএ অ্যান্ড রেগুলার সিকিউরিটি ট্রেনিং। ইমপ্লিমেন্টেশন অফ এমএফএ, হোয়াট ইজ এমএফএ? আমি ভুলে গেছি, গিভ মি আ সেকেন্ড। এরকম হয় অনেক সময়, এগুলো তো একটু থিওরিটিক্যাল আলোচনা, আমারও যে সব একদম মনে থাকে তা না। Just give me a second, আমি পেলে বসিটা। এমএফএ, এমএফএ, ও মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন, এটা সিম্পল জিনিস। সরি বাবা। এমএফএ হচ্ছে কি ইমপ্লিমেন্টেশন অফ মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন। ওই যে আমরা টু ফ্যাক্টর অথেন্টিকেশনের কথা বলছি, সিম্পল জিনিস, মাথায় আসছে না। ইমপ্লিমেন্টেশন অফ মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন এন্ড রেগুলার সিকিউরিটি ট্রেনিং। যেহেতু একটা র্যানসমওয়্যার অ্যাটাক হচ্ছে, তার মানে সামওয়ান ইউজার নেম পাসওয়ার্ড কিছু একটা কম্প্রোমাইজ করে ঢুকে পড়তে পারছিল। বাট আমি যদি এখন মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন করে দিই, তাহলে এটা প্রিভেনশন হয়ে যাবে, তাই না? এটা প্রিভেনশন হয়ে যাবে। আউটকাম হচ্ছে গিয়ে এই যে কাজগুলো করার ফলে ফাস্টার রিকভারি এন্ড রিডাকশন, রিডিউস ফিউচার রিস্ক, এটা হচ্ছে আউটকাম। তো এইটা একটা জাস্ট আমি যেটা দিলাম, জাস্ট জাস্ট ফর আন্ডারস্ট্যান্ডিং। যে কোনো কনসেপ্টকে আমাদের যদি এরকম নজর থেকে আমরা একটু পড়ি এবং এরকম নজর থেকে একটু যদি আলোচনা করি বা নিজেরা পড়ার সময় যদি চিন্তা করি, তাহলে প্রবাবলি উইল গেট দ্য ফুল কনটেক্সট অফ থ্রেট মিটিগেশন এবং তার অ্যাড্রেস, যেটা ইনসিডেন্ট ম্যানেজমেন্ট যেটা করলাম সেটা, এবং তার আসলে তাতে আমি কি বেনিফিট করলাম, তাতে আমি কি বেনিফিট পেলাম, এই সিকোয়েন্সে জাস্ট নিজেকে রিভিউ করা প্রত্যেকটা। সো দ্যাট কোশ্চেন যদি সিকিউরিটি নিয়ে কোনো কিছু আসে এই ধরনের সিনারিও দিয়ে, উইল বি বেটার প্রিপেয়ার্ড ইনশাআল্লাহ। গুড। এখন পর্যন্ত আজকের ক্লাসে কারো কোনো কনফিউশন, কোনো কোশ্চেন, কোনো কিছু, কোনো জায়গায় বুঝতে অসুবিধা? না স্যার, এমন কিছু নেই। Great. আজকে আমাদের ইয়েটা শেষ হয়ে গেল তাড়াতাড়ি, এই লার্নিং পদ্ধতিটা এই পর্যন্তই ছিল। তো আজকে একটু আর্লি ক্লাস শেষ করতেছি তাহলে। জি স্যার। আর আসলে নেক্সট ক্লাসে আমরা লার্নিং অবজেক্টিভ 4 থেকে 3, লার্নিং অবজেক্টিভ 3টা আলোচনা করে ফেলবো ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে। তাহলে ঠিক আছে মোস্ট অফ দ্য আপনার প্রায় 65% মার্কসই কভার হয়ে যাবে। 65%, ঠিক আছে স্যার। ঠিক আছে। ঠিক আছে স্যার। তাহলে কারো কোনো প্রশ্ন, কমেন্ট, কোনো কিছু যদি না থাকে, তাহলে আজকে আমরা এই পর্যন্ত শেষ করে দিই। আমি কি স্লাইড গুলো শেয়ার করেছিলাম আপনাদের সাথে? ইয়েস স্যার, দিয়ে দিছিলেন স্যার। ওকে, দিয়ে দিয়েছিলাম। আচ্ছা, তাহলে তো হয়ে গেল। নেক্সট স্যার, ক্লাসে আমরা এই চলো। জি, বল, জিরো কি আমার বল। ট্রাস্ট আর্কিটেকচার স্যার, এই জিনিসটা একটু বলবেন? জিরো শিওর ট্রাস্ট। শিওর, অবশ্যই অবশ্যই অবশ্যই। জিরো ট্রাস্ট আর্কিটেকচার হচ্ছে প্রিন্সিপাল ইন ডেভেলপিং আর্কিটেকচার। প্রথমত আমি একটা আর্কিটেকচার নিয়ে আলোচনা করবো। আর্কিটেকচার, সফটওয়্যার আর্কিটেকচার বা সিস্টেম আর্কিটেকচার যখন আমরা বলি, মানে হচ্ছে কি, বিল্ডিং এর যেমন একটা আর্কিটেকচারাল প্ল্যান থাকে, ওই বিল্ডিং এ সুয়ারেজ কোন দিকে যাবে, আমার ড্রেনেজ ওয়াটার কোন দিকে যাবে, আমার ইনলেট ওয়াটার কোন দিকে যাবে, ইলেকট্রিক্যাল কানেকশন কোন দিকে যাবে, সব প্ল্যান থাকে না? আমার রুম গুলা কিভাবে হবে, দরজাগুলো কোথায় থাকবে, উইন্ডো গুলো কোথায় থাকবে, দরজাটা খুলে সেই দরজাটা
কোন ডিরেকশনে খুলবে, এরকম সবকিছু থাকে। ঠিক এরকম একটা সফটওয়্যার ঠিক এরকম একটা সফটওয়্যার আহ ঠিক এরকম একটা সফটওয়্যার ডিজাইন করার সময় তার প্রত্যেকটা মডিউল তার সাথে কিভাবে ইন্টারাক্ট করবে, কি প্রসেস ফ্লো করবে, কোথায় কোথায় যখন একটা ইউজার একটা লেভেল থেকে একটা লেভেলে যাবে তখন কি চেক করা হবে, ইউজারের কোন ইনফরমেশনটা মনে রাখা হবে, কোন ইনফরমেশনটা মেমোরিতে রাখা হবে না, এই সমস্ত কিছুকে আগে থেকে একটা আউটলাইন ডিজাইন করা, ঠিক একটা আর্কিটেকচারাল প্ল্যানের মতো। তারপরে এটা কোডাররা কোডিং করে করে ওই আর্কিটেকচারকে ফলো করে আসলে সফটওয়্যারটা তৈরি করে। জিরো ট্রাস্ট আর্কিটেকচার মানে হচ্ছে গিয়ে তার প্ল্যানিং লেভেলেই, ওই সফটওয়্যার আর্কিটেকচার লেভেলেই এই অ্যাজাম্পশনটা রাখা, এই হাইপোথেসিসটা রাখা, we won't trust any transaction, anything without authentication, without double checking। তার মানে ওই সফটওয়্যারে যত রকমের ফাংশন থাকবে, যত কিছু থাকবে, সবকিছু সবকিছু কি করবে, যে প্রত্যেকবার সে ভ্যালিডেট করবে, রিভ্যালিডেট করবে, চেক করবে। এই যে আর্কিটেকচারাল স্টেজে এই ট্রাস্ট, জিরো ট্রাস্ট, কোনো ট্রাস্ট না করার মেকানিজম রাখা, এইটাকে বলা হচ্ছে জিরো ট্রাস্ট আর্কিটেকচার। যে সফটওয়্যারটা সবকিছুর মধ্যে ডাবল চেক করবে। বুঝে গেছে? Yes, sir. ঠিক আছে, চলো। আচ্ছা, কেউ একজন করে ইমেল অ্যাড্রেস দিচ্ছেন, ডু ইউ ওয়ান্ট, মানে আমি তো পাঠিয়ে দিয়েছি, ওই যে এখানে মামুন সাহেব যে ক্লাসের লিঙ্ক যে ইয়েতে থাকে ওটাতে রিপ্লাই টু অল করে আমি পাঠিয়ে দিয়েছি। তো যদি কেউ না পেয়ে থাকেন জাস্ট আপনাদের পিয়ার কারো কাছ থেকে একটু চেয়ে নিন, হোয়াটসঅ্যাপ গ্রুপে কোথাও। আর এখান থেকে যদি না পান তাহলে আমাকে বলে নিন ইন্ডিভিজুয়াল, যে আমি করে পাঠিয়ে দেবো। জি স্যার, আমি শেয়ার করে দেবো, স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, তাহলে আজকে আমরা এই পর্যন্ত রাখি, তাই না? জি স্যার। ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। জি স্যার, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন স্যার।